আমরা আমরা গত ক্লাসে কলাম লেআউট কিভাবে করবো সেটা দেখছিলাম, তাই না? অ্যাকচুয়ালি কলাম লেআউট পেজে তো কলাম লেআউটের মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো ডাইমেনশন ক্লাস আমরা আরো দেখবো আর কি, ঠিক আছে? আর একটা ব্যাপার আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু যখন ওয়াই কিওয়ার্ডস দিয়ে করে দেখাইছিলাম তখন বলছিলাম যে আপনাকে অবশ্যই যে এগুলা আছে এগুলা আগে ক্রিয়েট করতে হবে, তাই না? এগুলা বানাবেন এবং এগুলা আমি কপি করে নিয়েছিলাম যে এটা এতটুকু, কিন্তু এখানে আমি এই যে লাইনগুলা এগুলা বলছিলাম কোন লেয়ারে থাকতে হবে। এই লেয়ারটা হচ্ছে এই ডিওটি, এই লেয়ারটা কোন থেকে আসে? এই লেয়ারটা আসে হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর। আমি যদি সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্সে যাই, এখানে দেখবেন এই যে ওয়াই কিওয়ার্ডস এর অ্যাক্সিস লেয়ার নেম, এটার লেয়ারটা কি দেয়া আছে এখানে, এইটা। তাহলে এই লেয়ারে থাকতে হবে, তখনই সে কি করবে। এইটা যদি অন্য লেয়ারে থাকে, অন্য লেয়ারে বলতে এই অবজেক্ট গুলো যদি আমি যেমন এখানে এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট সিমিলার যেমন এগুলা দিকে যদি আমি অন্য লেয়ারে পাঠাই দিই, তো এই যে সাপোজ আমরা যে প্রথমে গ্রিড তৈরি করছিলাম, একটা গ্রিড নামে একটা লেয়ার তৈরি করছিলাম, এই গ্রিডে থাকলে, এই লেয়ারে থাকলে কিন্তু তখন কি অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, এটাতে যদি আমি ক্লিক করে এন্টার দিই তখন কাজ করবে না। কেন? কারণ এই কমান্ডটা কাজ করবে শুধুমাত্র এই যে যেগুলো আমরা যে লাইন দিছি এগুলা অবশ্যই অ্যাক্সিস লাইন হিসেবে থাকতে হবে। অ্যাক্সিস লাইন হিসেবে থাকতে হলে ওয়াই কিওয়ার্ডস কখন বুঝবে? ওয়াই কিওয়ার্ডস বুঝবে হচ্ছে এখানে যদি ডিওটি ওই লেয়ারটাতে সে তারা থাকে, তাই না? তাহলে আমাদের এই লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয় না। আমি বলছিলাম যে ডিওটি লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয় না। অটোমেটিক ক্রিয়েট হয় না বলতে কি, যেটা আমরা ক্রিয়েট করি না, এটা অটোমেটিক আসবে কেমনে? আগে প্রথমে আপনাকে অবশ্যই অথবা এই লাইনগুলো আঁকার সময় আপনি তৈরি করে নিতে পারেন আগে, যে ওয়াই কিওয়ার্ডস কোথায় আসতে হবে, প্লেন ওয়াল এন্ড কলাম, যে ড্র অ্যাক্সিস লাইন, এই কমান্ড দিয়ে আমি বলছিলাম আপনারা যে কোনো একটা জাস্ট লাইন ড্র করে নেবেন। লাইন ড্র করলে এইটা ডিওটি লেয়ারটা ক্রিয়েট করে ফেলবে। আমি যদি একটা নতুন ইয়াতে দেখাই ফাইলে, ঠিক সেম এখানে যেমন এখানে আমার ডিওটি, এটা কিন্তু অন্য কারণে আমি যখনই নতুন ফাইল ওপেন করতেছি দেখেন এখানে কিছু লেয়ার চলে আসতেছে, কেন? নর্মালি আমাদের কি আগে নতুন ফাইলে কি লেয়ার আসতো? হ্যাঁ, নতুন ফাইল ওপেন করলে এখানে জিরো একটা লেয়ার থাকতো, তাই না? এখন অনেকগুলো লেয়ার চলে আসতেছে, দেখছেন না? এটার কারণ হচ্ছে এখানে টেমপ্লেট ফাইল হিসেবে এটা সেট করে দেওয়া আছে। টেমপ্লেট ফাইল আমি দেখাবো আর কি পরে, ঠিক আছে? তো এখানে সাপোজ ডিওটি লেয়ারটা নাই, থাকার কথা না, এটা যেহেতু অন্য জায়গা থেকে বি সি ডি 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 নাই, তাই না? তাহলে ডট লেয়ারটা কেমনে ক্রিয়েট করবেন বলছি, ওয়াই কিওয়ার্ডস আসবেন, প্লেন ওয়াল এন্ড কলাম আসবেন, ড্র অ্যাক্সিস লাইন, এটা দিয়ে আপনি এখানে অবশ্যই যেটা যতবারে আসবেন মেইন স্কেল, যেটা আমি নতুন ফাইলে কাজ করতেছি এখানে স্কেলটা সেট করা হয় না সেজন্য আসছে, তাই না? এখানে গিয়ে আপনি জাস্ট একটা লাইন টেনে যখন আপনি দিবেন তখন এই যে ডট লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমরা যে জিনিসগুলো বাই লেয়ার করা নাই সেজন্য কালারটা অন্যরকম আসছে। তারপরে আপনি কি করবেন, ওই যে অ্যাক্সিস গুলা ড্র করতে পারেন ওই লেয়ারে, ডট লেয়ারে আপনি এক্সেল কমান্ড দিয়ে এক্সেল এন্টার দিয়ে তখন কি এই লাইনগুলো আঁকবেন, ঠিক আছে? তো এখানে এই লেয়ারগুলোকে কোথায় পাঠাতে হবে, ডট যে লেয়ারটা আছে ওই নামের লেয়ারে থাকতে হবে, তাহলে সে বুঝবে যে এগুলা ওয়াই কিওয়ার্ডস বুঝবে এরা কি অ্যাক্সিস লাইন। যখনই অ্যাক্সিস লাইন বুঝবে তখনই আপনি ওয়াই কিওয়ার্ড আর্কিটেকচার সিম্বল অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল এটাতে আসবেন, সবগুলা সিলেক্ট করে এন্টার দিবেন, তখন সে কি করবে অটোমেটিক আপনাকে গ্রিডিং করে দিবে এবং ডাইমেনশনও দিবে, ঠিক আছে? তো ডাইমেনশন এখানে যেটা আসতেছে এটা ডেসিমাল ইউনিট আসতেছে, ঠিক আছে? তো আমরা এখানে কিভাবে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার করবো এটা ডাইমেনশন ক্লাস আমরা আলোচনা করবো বলছিলাম, ঠিক আছে? এটা একটা সুবিধা আছে দেখছেন তো, তার মানে কি আমাদের যে 1 2 3 4 5 6 এগুলা এ বি সি ডি এগুলা কি করতে হয় না, ম্যানুয়ালি লিখতে হয় না, এটা একটা সুবিধা আর কি, ঠিক আছে? তো এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম যেটা না নরমালি আমরা করলেও এত বেশি কঠিন কিছু না, এটা আমরা যে কোনো একটা জায়গা থেকে কপি করে এনে বসায় দিতে পারি, কারণ আমার যদি অন্য কোনো ফাইলে থাকে, কারণ আমরা যেমন এখানে এ বি সি ডি না লিখে আমি এই যে বি সি ডি করে এডিট করে দিতে হয় আর কি। তো এটা একটা প্রসেস যেহেতু আছে ওয়াই কিওয়ার্ডস আমি সেটা দেখাইছি, তো এটা আপনি ফলো করতে হবে সেটা নেসেসারি না, আপনি নরমালি ট্রেডিশনালি আমরা যেভাবে করি সেভাবে করতে পারেন, ওকে? এটার জন্য এত বেশি কঠিন কিছু না আর কি। আর ডাইমেনশনটা দেওয়াটাও অত বেশি কঠিন কিছু হবে না, যেমন আমরা ডাইমেনশন ক্লাসে দেখাবো যে এগুলা ডাইমেনশন দেওয়াটা খুব ইজিলি আমরা দিতে পারবো, এত সময় লাগবে না আর কি। হয়তো এখানে আমাকে এডিট করতে হবে অনেক কিছু, তারপরে এখানে টেক্সটটা অন্যরকম আসছে, এটাকে এডিট করতে হয়, অনেক কিছু এডিট করতে হবে না, আবার তো এডিট করতে যে সময় লাগবে হয়তো আমি এখানে ডাইমেনশনটা এটা অত সহজে আর কি বসা দিতে পারবো, সেক্ষেত্রে আপনি ওয়াই কিওয়ার্ডস ফলো না করে নরমালি ট্রেডিশনালি ফলো করলে সমস্যা নেই আর কি, ওকে?
আচ্ছা, আমি আজকে যেটা দেখাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, এখানে আমি গত ক্লাসে বলছিলাম যে ওয়াই কিওয়ার্ডসের লেয়ার অবশ্যই কি আমরা, যেমন এখানে ডটের কালারটা রেড আসছে, এটা এখানে চেঞ্জ না করে আপনি কালারটা চেঞ্জ করতে চাইলে রেড না দিয়ে অন্য কোনো কালার দিতে চাইলে কোথায় আসবেন, ইউজার প্রেফারেন্স আসবেন, এই যে অ্যাক্সিস লেয়ার কালার, এটা 1 এর জায়গায় অন্য কোনো কিছু করবেন। ঠিক আছে, অন্য কোনো কিছু মানে কি, কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালার করে দিবেন আর কি। সাপোজ এখানে আমি 162 দিলাম, ফাইল সেভ ক্লোজ দিলাম, কালারটা কি হয়ে গেছে, এটা ব্লু হয়েছে কেন বলেন তো? হ্যাঁ, ওই যে 100 কত দিছে আমি, 162 না, 162 হচ্ছে, যে 162 হচ্ছে এই কালারটা। ঠিক আছে, আমি কালার কোড আগে থেকে যেহেতু আমরা ইয়াতে ইউজ করছিলাম, এটা সেজন্য আমার মুখস্থ আছে এখানে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, আর ওকে, আমরা ডাইমেনশন নিয়ে পরে ক্লাসে আলোচনা করব। আরেকটা জিনিস আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে কি, অনেক সময় আমরা কি করি, এখানে এই যে এই জায়গাগুলোকে আমরা ভিতরে অনেক সময় হ্যাচ করে দিই। অনেকে কি করে দেখবেন, এখানে ভিতরে হ্যাচ থাকে। হ্যাচ মানে কি, অনেকে সলিড করে দেয় কলামগুলোকে, একদম সলিড হ্যাচ। আর অথবা অনেক সময় আমরা কংক্রিটের প্যাটার্ন করে দিই। ঠিক আছে, তাহলে হ্যাচ করতে হলে কি করতে হবে, হ্যাচ কমান্ডের শর্টকাট আমরা অলরেডি দেখছি, জানেন, এই সেন্টার করবেন। এটা অবশ্যই অবশ্যই আমরা করতে হবে নেসেসারি, যেমন এই প্রজেক্টটা আমরা করি নাই, তাহলে এখানে করতে হবে সেটা নেসেসারি, যে অনেক সময় করে সেজন্য। যেমন সলিড হ্যাচ দিলে যে সলিড হ্যাচ থাকতে হয়, এখানে ভিতরে ক্লিক করলে হ্যাচটা হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমরা আজকে এই জিনিসটাকে যদি প্যাটার্ন করতে চাই, প্যাটার্ন মানে কি, আমরা কংক্রিটের প্যাটার্ন দিতে চাচ্ছি, তখন কি করতে হবে, আমরা সলিড দেখছিলাম এতদিন, তাই না? এখন এটাকে প্যাটার্ন দিতে হলে আপনাকে আসতে হবে এই যে এখানে এআর সিওএনসি, এই যে এটা হচ্ছে কংক্রিটের। আপনারা দেন তাহলে বুঝতে পারবেন না, যে আমি যে ফাইলটা দিছি ওখানে আপনারা একটা হ্যাশ বসান আর কি। এখানে হ্যাশ বসানোর জন্য দুইটা অপশন আছে, দেখবেন এস লিখে যখন এন্টার করবেন, এখানে একটা হচ্ছে পিক পয়েন্ট, আমরা এটা অলরেডি বলছিলাম। পিক পয়েন্টটা কখন কাজ করবে, যখন একটা ক্লোজ বাউন্ডারি থাকবে। ক্লোজ বাউন্ডারি মানে আবদ্ধ থাকবে, তাই না? আমি যদি আমরা রেক্টেঙ্গেল আঁকলাম, রেক্টেঙ্গেলটা একটা ক্লোজ বাউন্ডারি, তাই না? এখন রেক্টেঙ্গেলটা যদি এরকম করে এরকম করে এরকম ফাঁকা থাকে, তাহলে ক্লোজ হয়েছে, এটা ক্লোজ হয় না, তাই না? এখানে ফাঁকা আছে, তাহলে তখন সেই পিক পয়েন্ট কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এখানে কোনো ইনফরমেশন আসবে আর কি, আমরা ডিটেইলস এটা দেখবো ইয়াতে। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, দেখেন এখানে সিলেক্ট। সিলেক্টটা কি, এইটা এরকম অবজেক্ট থাকতে পারে। সাপোজ আপনার এই যে আমরা যে ইয়াগুলো ড্র করছি, এখানে সে একটা পলি লাইন আছে, আমি এটা একটু ডিলিট করি, হয়তো আপনার এখানে লাইনটা এভাবে এক্সটেন্ডেড হয়ে আছে, এক্সটেন্ড হয়ে আছে। ঠিক আছে, খেয়াল করেন একটু। দেন আমার তো ওয়াল গুলা ছিল এভাবে, আমরা ওয়ালের মধ্যে কলাম গুলা এনে বসাইছি, এখন কলামের ভিতরে ওয়াল লাইন গুলো থেকে গেছে না, থেকে গেছে। নর্মালি আমরা কি করি, এগুলোকে ট্রিম করে দিই। ঠিক আছে, মানে এখানে আপনাকে আবার টিআর এন্টার করে ভিতরে কলামের ভিতরে থাকলে আমরা ট্রিম করে দিই, যে ট্রিম করে দিলে তাহলে আপনার কি হবে না, এখানে লাইন গুলা থাকবে না। আর এটা যদি আমি ট্রিমও না করতাম, ট্রিম না করলে একটা অসুবিধা আছে পরে, সেটা আমরা পরে কথাবার্তা পরে বলবো। যদি এখানে ট্রিম করি না, সাপোজ আমি চাচ্ছি ট্রিম করবো না ওয়াল গুলাকে, এইখানে আমি হ্যাচ করতে চাচ্ছি, তাহলে আমি যদি এস লিখে এন্টার করি, এখানে যদি পিক পয়েন্ট করি, দেখেন প্রত্যেকটা অবজেক্ট প্রত্যেকটা কি আলাদা আলাদা আসতেছে না? আমার তো টার্গেট হচ্ছে পুরো রেক্টেঙ্গেলটাকে একসাথে একটা হ্যাচ করা। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ওয়াল লাইন গুলা এক্সটেন্ডেড আছে, তাহলে সে কি করে ফেলছে, এখানে একটা ক্লোজ বাউন্ডারি, এখানে একটা ক্লোজ বাউন্ডারি, এখানে একটা ক্লোজ বাউন্ডারি গেছে, তিনটা ক্লোজ বাউন্ডারি গেছে। তাহলে আমি যদি তিনবার ক্লিক করে তিনটা হ্যাচ বসবে একসাথে। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে পুরাটা রেক্টেঙ্গেলটা মিলে কয়টা হ্যাচ করা, একটা হ্যাচ করা। এটার জন্য তখন আপনাকে আসতে হবে এই যে সিলেক্ট অবজেক্ট অপশনটাতে। ঠিক আছে, সিলেক্ট অবজেক্ট অপশনে আসলাম, এখানে এসে কাকে সিলেক্ট করবো, যাকে হ্যাচ করতে চাচ্ছি তাকে, তাই না, এই যে রেক্টেঙ্গেলটাকে। তাহলে আমার কি, আর যদি আমি পিক পয়েন্টে থাকতাম তাহলে কি হচ্ছে, আমি যদি পিক পয়েন্টে থাকি তখন সে যেখানে যেখানে থাকবে ক্লোজ থাকবে সেখানে পুরাটা করবে। আর যদি এখানে কোনো এক্সট্রা কোনো অন্য কোনো ক্লোজ বাউন্ডারি পায়, তাহলে ওকে আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা একটা কেস হতে পারে যে আমরা ট্রিম করতে পারি। আর যদি ট্রিম না করেন, আপনি কি করবেন, সিলেক্ট অবজেক্ট নিয়ে করবেন। তাহলে ভিতরে যত লাইন অবজেক্ট থাকুক না কেন, যে অবজেক্টটাকে আপনি সিলেক্ট করবেন, শুধুমাত্র তার বাউন্ডারিটাকে কি করবে, সে হ্যাচ করবে। হ্যাচের আরো কিছু অপশন আছে, এটা আমরা আরো পরে দেখবো আর কি, আজকে আমি হ্যাচের দিকে যাব না। তাহলে এভাবে আপনি হ্যাচ করে দিতে পারেন। তাহলে হ্যাচের প্যাটার্ন কিভাবে চেঞ্জ করবেন, এটা অবশ্যই হ্যাচে থাকা অবস্থায় আপনাকে এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন নিলে হবে না, আপনাকে নিতে হবে কমপ্লিটেড প্যাটার্ন। এই যে এআর সিওএনসি, দেন এআর সিওএনসি দেওয়ার পর এখানে যে আমার কমপ্লিটেড একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, কিন্তু যে লাইনগুলো আবার কি হচ্ছে, ভিজিবল হয়ে গেছে না? তাহলে লাইনগুলো ভিজিবল হইলে তো হবে না,
আমার সলিড হ্যাচ হলে তখন কি দেখা যায় না, লাইনগুলা দেখা যাবে না, ঠিক আছে। কিন্তু আমার যদি হ্যাচটা এরকম সলিড না হয়, কোনো প্যাটার্ন থাকে, যে কোনো প্যাটার্নের মধ্য দিয়ে কি আমার লাইনগুলো কি হচ্ছে দেখা যাচ্ছে, তখন তো অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে যদি আপনি কংক্রিটের হ্যাচ দিতে চান এখানে, তাহলে আপনাকে কি করতে হবে, লাইনগুলা ট্রিম করতে হবে। আইদার অন্য একটা কমান্ড এখানে আছে, সেটা আমি আজকে লিখবো না, এটা হচ্ছে আমরা ওয়াইপ আউট কমান্ড ইউজ করতে পারি। এটা করতে গেলে আমরা আজকে টার্গেট ফিল আপ করতে পারবো না, আমি এই জন্য ওয়াইপ আউট কমান্ডটাতে যাবো না, এটা আপনাদের দেখাবো পরে, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই কি করবেন, ট্রিম করে নিবেন, তারপরে আপনি হ্যাচ করবেন। এখন দেখেন এরকম হতে পারে, আমি যে এখানে কংক্রিটের হ্যাচ দিছি, দেওয়ার পরে আমার তো একটা সাইজ দেখা যাচ্ছে, আমি যে এরকম করলাম এখানে মোটামুটি কংক্রিটের একটা প্যাটার্ন বোঝা যাচ্ছে। অনেক সময় এরকম হতে পারে আপনার প্যাটার্নটা বোঝা যাচ্ছে না, এটা হয়তো ছোট জায়গায়, অনেক বড় জায়গায় আপনি হ্যাচ করছেন, তখন হয়তো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তখন আপনাকে কি করতে হবে, হ্যাচের স্কেল চেঞ্জ করতে হবে। হ্যাচ কমান্ডে থাকা অবস্থায় এখানে একটা অপশন আছে, দেখেন এটা নরমালি ডিফল্ট অবস্থায় কত আছে, 1 আছে স্কেল। এটা যদি আমি একটু বাড়াই, 10 করলাম, আমি এটার ক্ষেত্রে বাড়াইলে কি হবে সেটা দেখাচ্ছে, দেখেন কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। মানে কি আমার 10 গুণ বড় হয়ে গেছে, মানে আমার খোয়াগুলো আগে ছোট ছোট ছিল, এখন 10 গুণ বড় হয়ে কি এমন বড় হয়ে গেছে যে কি আমার এখান থেকে কি গায়েব হয়ে গেছে মনে হচ্ছে, তাই না। এখন তাহলে কিছু ক্ষেত্রে আপনাকে স্কেল কমাইতে হইতে পারে, কিছু ক্ষেত্রে স্কেল বাড়াইতে হতে, আমি 0.5 দিচ্ছি এখন, তাহলে 0.5 দেওয়াতে আমার কি হয়ে গেছে, আরো ছোট ছোট হয়ে আসছে, 1 এর থেকে আরো কি এখন কংক্রিটের যে এগ্রিগেটের ইয়াগুলা বোঝা যাচ্ছে, তাই না। আপনি যদি আর একটু ছোট করতে চান হয়তো কি 0.3 দিতে পারেন, ঠিক আছে। তো এটা নির্ভর করবে হচ্ছে, যেমন আমি এখন তো জুম করে দেখতেছি সেই জন্য এইভাবে ছিল, কিন্তু আমরা প্রিন্ট দিব তো এইভাবে এই সাইজে, তাই না। তখন প্রিন্ট দিলে আবার কি দেখা যাচ্ছে, এখন মোটামুটি বোঝা যাবে না প্যাটার্নটা, সেই কারণে আপনাকে কি করতে হবে, এখানে স্কেলটা জুম করে আপনি স্কেল সেট করবেন না, স্কেল সেট করতে হবে এমন ভাবে যাতে আপনার কি হয়, আপনার প্রিন্টটা যাতে কি আসে মোটামুটি বোঝা যায়, ঠিক আছে। তাহলে আপনাকে হ্যাচের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কেল ইউজ করতে পারে, তো এইভাবে আপনি প্যাটার্ন করে দিতে পারেন। নরমালি আমরা কি করি, যে এটা হচ্ছে ফাইনাল যখন বসাবেন, কলাম যখন ফাইনালি বসাই ফেলবেন, তারপর আপনি লাইনগুলোকে ট্রিম করবেন, ঠিক আছে। ট্রিম করে তারপর কি করবেন, ট্রিম করে তারপরে হ্যাচ করবেন। আদারওয়াইজ এরকম হতে পারে আপনি একটা প্ল্যান করছেন, প্ল্যানটা আপনি আর্কিটেকচারাল প্ল্যান করে স্ট্রাকচারাল ডিজাইনের কাছে যাবেন, তখন কি করবেন, আপনি কোনো লাইনকে ট্রিম করবেন না। আমরা কি করি, আমি কি বলছিলাম, যখন স্ট্রাকচারাল ডিজাইন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমার কলামের সাইজ তো নির্ধারিত না, তাই না। তাহলে আমি কলামের সাইজ তো আমরা কি করি, আর্কিটেক্ট একটা প্ল্যানে একটা কি করতে হয়, কোথায় কোথায় কলাম দেওয়া যাইতে পারে, কলাম দিলে অসুবিধা হবে না সেটা বলে দেয় স্ট্রাকচারাল ডিজাইনারকে। তখন আপনি যে কোনো একটা সাইজের ইউজ করতে পারেন, যে কোনো একটা সাইজ ইউজ করে আপনি কি করে দিতে পারেন, ট্রিম না করলে হ্যাচটাকে সলিড হ্যাচ করে দিবেন। সলিড হ্যাচ করে দিলে তো লাইনগুলো দেখা যাবে না, ঠিক আছে। যখন আপনি ফাইনালি আবার সে আবার দিল যে এই সাইজের কলাম, তখন আপনি কলামগুলো বসাই মাঝখানে ট্রিম করে দিয়ে কংক্রিটের হ্যাচ দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল কথাবার্তা, কি দেখতে একটু ভালো দেখা যাওয়ার জন্য। আর এইভাবে ফাঁকা থাকলেও তেমন কোনো কিনা ইস্যু না আর কি, কলাম বোঝা গেলেই হইলো। কলাম বোঝা যাওয়ার জন্য আমরা কিন্তু এটাকে আলাদা একটা লেয়ারে করছি, তারপরে এটার থিকনেসও কিন্তু বেশি রাখছি, দেখছেন লেয়ার, এটা কি লেয়ার লাইন ওয়েটটাও আমরা বেশি রাখছি যাতে এটা একটু মোটা আসে, তাই না। প্রিন্ট হয়ে যখন একটু মোটা দেখা যায়, তো অনেক সময় আমরা বলছি কি একটু বেশি সুন্দর করার জন্য আমরা এরকম প্যাটার্ন করতে পারি, কংক্রিটের প্যাটার্ন দিয়ে দিতে পারি, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা অপশন বলছিলাম আমি কি, এখানে আরেকটা কমান্ড ইউজ করা যায় যেটাকে বলে ওয়াইপ আউট। ওয়াইপ আউট মানে হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে। আমরা সেটা পরে দেখবো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইল লেআউট কিভাবে করব সেটা দেখবো, ওকে। ফাইল দিছি তো, প্যান্ডারটা দেন না, ওকে প্যান্ডারটা দেন, ফাইল দিয়ে দিছে 33 নামের ফাইলটা নেই, ওকে। এই ফাইল আপনার এখানে এখানে আমাদের যে প্রজেক্টটা আছে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা হয়তো আমাদের কি নাই, ফাইল ট্যাব থাকতে পারে, ফাইল থাকতে পারে, ফাইল নাও থাকতে পারে, তাই না। তাহলে আমরা থাকুক না থাকুক সমস্যা, আমরা যখন কোনো একটা প্রজেক্ট করব আমার ফাইল যদি থাকে, কি কি ধরনের ফাইল থাকতে পারে, যেমন এই প্রজেক্টটাতে আমরা যেটা দেখছি ফাইল আছে, ফাইল ক্যাপও আছে, ওকে। তাহলে আমরা তো আজকে এটা করলাম, ধরে নিলাম এটা করলাম, এরপর আমরা এখান থেকে এই জায়গাটা করব, কিভাবে করি সেটা আমরা দেখবো। এখন এটা ফিক্স হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এইটা ড্র করি। এই প্রজেক্টটাতে কয়টা ফাইল দিয়ে ফাইল ক্যাপ আছে, অনলি এখানে দেখেন দুইটা ফাইল আরেকটা মাঝখানে থেকে কলাম, এটাতে কয়টা ফাইল, 3টা ফাইল, তাই না। একটা কলামের জন্য 3টা ফাইল ইউজ হয়েছে, একটা ফাইল ক্যাপে 3টা ফাইল, এটাতেও 3টা ফাইল আছে কিন্তু স্ট্রেট আছে। তো শুধুমাত্র 3টা না, এরকম হতে পারে আপনার বড় বড় প্রজেক্টে যখন কাজ করবেন
তখন হতে পারে কি আপনার পাইলের সংখ্যা একটা পাইল কেঁপে 5টা 6টা 7টা 8টা 9টা এরকম করে করে কি ভেরিয়াস অনেক বেশি সংখ্যক পাইল থাকতে পারে। তখন অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করবেন সেটা আমাদের টার্গেট আজকে। ওকে, আমরা পাইল ক্যাপে লেআউটটা কিভাবে করব সেটা দেখবো। ওকে, তাহলে এটা সবসময় সার্কুলার হয় কিনা দেখবেন। আমাদের দেশে পাইল 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 দুই ধরনের পাইল হয়, একটা হচ্ছে কাস্টিং সিট আর একটা হচ্ছে প্রি কাস্ট পাইল। কাস্টিং সিট আর প্রি কাস্টের মধ্যে পার্থক্য কি? যেখানে আমরা পাইলিংটা করতেছি ওখানে মাটি খনন করে বোরিং করে মাটি উঠায় ফেলা হয়, তারপর রড গুলো আমরা কি কেস গুলা বানাই, এখানে ঢুকা দেওয়া হয়, তারপর কংক্রিট দিয়ে দেওয়া হয়। মানে যেখানে পাইলটা তৈরি করার কথা সেখানে আমরা কি কংক্রিটটা দিয়ে ঢালাই করতেছি, এটা হচ্ছে কাস্টিং সিটো। নর্মালি কাস্টিং সিটো পাইল গুলো সবসময় কি হয় সার্কুলার, কারণ আমাদের যে রোটারি মিটিং মেশিন গুলা যেগুলো দিয়ে আমরা মাটি কাটি ওটা কি সার্কুলার শেপে থাকে। কিন্তু দেখবেন এই যে আমাদের এই যে নালার কাজ চলতেছে না, এখানে পাইলিং করছে না, দেখছেন তো নাকি পাইল বা পাশে কিছু পাইল ছিল না, এগুলা কিন্তু কোন শেপে ছিল? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার শেপে ছিল। এগুলো হচ্ছে প্রিকাস্ট। প্রিকাস্ট মানে হচ্ছে কি আগে কাস্টিং করে ফেলছি, তারপর আমরা হ্যামারিং করে করে কি করছি ঢুকাইছি। তাহলে প্রিকাস্ট গুলা যখন আমরা কাস্টিং করতেছি রাউন্ড শেপে কাস্টিং করে আগে থেকে কাস্টিং করাটা কি কষ্টকর, তাই না? তো আমরা এগুলা রেক্ট্যাঙ্গেল শেপে কি খুব ইজিলি কাস্টিং করতে পারতেছি। এবং হ্যামারিং যখন করে ওটা হ্যামারিং করাটা ফ্যাক্ট না, কিন্তু আপনার কাস্টিং করতে কোনটা সুবিধা বুঝলেন? তো প্রিকাস্ট গুলা সাধারণত কি হয়ে থাকে রেক্ট্যাঙ্গেল শেপের হয়ে থাকে বা রেক্ট্যাঙ্গেল বা স্কয়ার শেপের হয়ে থাকে। ঠিক আছে, তো এই আমরা এখানে যা বলবো এগুলো হচ্ছে কি কাস্টিং সিটু পাইল, বা আমরা যদি আমাদের সার্কুলার শেপের পাইল হয় তখন আমরা এগুলা দেখেন। এখানে দুইটা পাইল হইলে, দুইটা পাইল বলতে কি হচ্ছে একটা কলামের জন্য যে পাইল ক্যাপটা থাকবে এই পাইল ক্যাপের জন্য দুইটা পাইল আছে, এরকম তিনটা। এগুলো হচ্ছে লোডের উপর নির্ভর করে একটা কলামে কি পরিমাণ লোড আসছে, আমার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কেমন সেই অনুযায়ী পাইল গুলা ডিজাইন করা। তাহলে 4টা এরকম দেখেন, 5টা 6টা, এখানে কয়টা 7টা 8টা, এভাবে করে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মোটামুটি এরকমই থাকে। ইনকেস কোনো ইঞ্জিনিয়ার যদি আদার কোনো কিছু স্পেসিফাইড না করে থাকে, তাহলে আমরা এগুলা কিভাবে ড্র করবো সেটা দেখবো। এটা খুবই আমরা একটা যাবো আর কি আস্তে আস্তে। তাহলে আগে হ্যাঁ কলাম, এটা হচ্ছে যে কলাম, আমরা যে কলাম করছি, কলাম লেয়ার করছি না অলরেডি, এই কলাম কোন কলামে কয়টা পাইল লাগবে সেই অনুযায়ী কি করতে হবে পাইল ক্যাপ গুলা এখানে দিতে হবে। ঠিক আছে, যেমন আমরা এই প্রজেক্টে দেখাইছি যে আমাদের প্রজেক্টটাতে আছে এখানে এই যে একটা কলামের জন্য 3টা পাইল ডিজাইন অনুযায়ী বিয়ারিং ক্যাপাসিটি, যেমন 3টা হতে পারে 4টা হতে পারে 5টা হতে পারে। 4টা 5টা 6টা হইলে কিভাবে আমরা পাইল ক্যাপটা বানাবো এখানে কিভাবে বসাবো সেটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। ওকে, তাহলে আমরা প্রথমে 2টা কিভাবে বানাই সেটা দেখি, আমরা পাশে বানাই আর কি। ঠিক আছে, তারপরে আমরা এটাকে কিভাবে ওখানে বসাবো সেটা নিয়ে কথাবার্তা আসবে। তাহলে অবশ্যই আমরা যদি এটাকে বানাইতে চাই আমাকে প্রথমে কি করতে হবে, একটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে পাইলের ডায়া কত এবং একটা পাইল থেকে আরেকটা পাইলের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত হইতে পারে এবং এখান থেকে এটার কাভারিং কত হয়। এটা হচ্ছে যা বলবো এটা হচ্ছে একটা কি মানে স্ট্যান্ডার্ড কথা। তাই ইঞ্জিনিয়ার কিন্তু কি তার সাইডে ডিজাইন অনুযায়ী বিভিন্ন করতে পারে। তো নরমালি আমাদের যে ব্যাপারটা বলা হয় সেটা হচ্ছে আমি একটা ইনফরমেশন, সেটা হচ্ছে একটা ইনফরমেশন আমরা তৈরি করার জন্য তো ইনফরমেশন আমাদের লাগবে। the minimum center to center spacing is 2.5 to 3 times of the pile diameter। তাহলে পাইলের ডায়া যেতে হবে তার থেকে একটা পাইলের সেন্টার থেকে একটা পাইলের সেন্টার দূরত্ব কত হবে 2.5 থেকে 3 গুণ। ঠিক আছে, 0.5d অথবা 3d এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটা বলছে কি ফ্রিকশন বেস। এখন ফ্রিকশন বেস পাইল কোনগুলা আপনাকে, তারপরে হচ্ছে এন্ড বিয়ারিং পাইল কোনগুলা, এগুলো আবার জানতে হবে। ঠিক আছে, এটাতে আমরা যাচ্ছি না আর কি। এন্ড বিয়ারিং পাইলের ক্ষেত্রে কথা বলছে 2 টাইমস। এন্ড বিয়ারিং পাইল মানে হচ্ছে যে আমি পাইলিংটা করব, পাইলটা করব, সেটা একদম লাস্টটা একদম এমন একটা কন্ডিশনে যাবে যেখানে একদম হার্ড সয়েল থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরে নিব কি এখানে আমাদের পুরা লোডটা গিয়ে পাইলটাতে গিয়ে মাটির একটা শক্ত স্তরে চলে যায়। ঠিক আছে, এটাকে বলে এন্ড বিয়ারিং, মানে এই লোডটা সমস্ত লোডই এখানে গিয়ে নিচ দিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে। আর ফ্রিকশন ফাইল কি, এখানে যেহেতু পাইল গুলো মাটির নিচে থাকে তাই না, তাহলে মাটির নিচে থাকলে কি পাশে যে মাটি আছে এগুলাতে একটা উপরের দিকে কি দিবে, নিচের দিকে যেতে গেলে ফ্রিকশন দিবে তাই না, ফ্রিকশনের কারণে সে কিছু কি লোড নিতে পারে, তাহলে এই জন্য ফ্রিকশন ফাইল বলে। তো কোন ফাইলটা সে ডিজাইন করতেছে সে অনুযায়ী এটা নির্ভর করে। তাহলে আমরা ধরলাম যে আমরা সাধারণত আমরা 2 টাইমস অথবা 2.5 থেকে 3 টাইমস এটা ধরে নিব। ওকে, একটা কথা। আরেকটা হচ্ছে এটার এন্ড বিয়ারিং পাইলের ক্ষেত্রে বলছে পাইল ইন লুজ স্যান্ড হলে কি বলছে এটা ওকে আমরা এটা টুকুতে থাকি। আরেকটা কথা হচ্ছে কি আমাদের সাধারণত এই যে কাভারিংটা এটা সাধারণত d/2 পর্যন্ত, মানে মিনিমাম কত
d/2 পাইলের ডায়া অর্ধেক মিনিমাম রাখা হয় আর কি, পাইলের প্রত্যেকে পাশ থেকে কভারিং যেটা থাকবে। ওকে, আমরা এই দুইটা ইনফরমেশন দিয়ে রাখবো। সাপোজ আমরা এখানে ধরে নিলাম আমাদের একটা পাইলের থেকে একটা পাইলের সেন্টার টু সেন্টার ডিসটেন্স আমরা 2.5 ইউজ করব, 2.5 ডি ইউজ করব। এখন ডি কোনটা ইউজ করবো সেটাও অবশ্যই ডিজাইনার যে করবে সে বলে দিবে এটা 16 mm ডায়ার পাইল হবে নাকি 20 mm হবে নাকি 18 ইঞ্চি হবে। আমাদের এই প্রজেক্টে কত ইঞ্চি ইউজ করা হয়েছে? 20 ইঞ্চি ইউজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে 20 ইঞ্চি ডায়ার একটা পাইল, তাহলে 20 ইঞ্চি যদি হয় একটা পাইলের সেন্টার থেকে একটা পাইলের সেন্টার যদি 2.5 ডি হয় তাহলে কত হবে? 2.5 ইনটু 20 কত হয়? 50, তাই না? 50 ইঞ্চি। আর 20 অর্ধেক কত হয়? 10 ইঞ্চি। এটা হচ্ছে কভারিং ইউজ করবো। ওকে, তাহলে এইটাই আমরা ড্র করি। অবশ্যই প্রথমে একটা সার্কেল ড্র করবো, তাই না? সার্কেল ড্র করবো কত? সিডি এন্টার করেন, এরপরে সেন্টার পয়েন্ট দিবেন। ডায়ামিটার যদি 20 হয়, রেডিয়াস কত? 10, তাই না? আমার এই যে ডট লেয়ারে থাকার কারণে এটা কি আসতেছে? ওইভাবে আসতেছে। অবশ্যই পাইলের জন্য একটা কি করবেন? একটা লেয়ার বানাবেন, ঠিক আছে। আমরা এখানে কলাম লেয়ারে আমি বানাই, সমস্যা, আমি লেয়ার দিচ্ছি না আর কি। আপনারা কি করবেন? পাইলের জন্য একটা লেয়ার বানাবেন। তাহলে সিডি এন্টার করলাম, ক্লিক করলাম, রেডিয়াস হবে 10, এন্টার করলাম। ওকে, একটা সার্কেল ড্র করি। অনেকে ড্রয়িং গুলাকে একটু সুন্দর করার জন্য এরকম করে, যেমন এখানে করছে কি মাঝখানে একটা সেন্টার লাইন দিয়েছে, দেখছেন? যে পাইলের মাঝখানে একটা কি আছে? একটা সেন্টার মার্ক আছে, ঠিক আছে। আমরা সেন্টার মার্কটা কিভাবে দিব সেটা একটু দেখি। ওকে, সেন্টার মার্ক দেওয়ার জন্য আপনাকে আমি আগে ফাইলটা বানাবো, ফাইলের দিয়ে এটাকে ব্লকও বানিয়ে নিব একটা, ঠিক আছে। এখানে তিনটা জিনিস আমি ইউজ করবো, একটা হচ্ছে সেন্টার মার্ক, একটা সার্কেল, একটা হচ্ছে সেন্টার মার্ক, আরেকটা আমরা করতে পারি এটাকে কংক্রিটে হ্যাশ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আগে সেন্টার মার্কটা দিয়ে নিই। সেন্টার মার্ক দেওয়ার জন্য একটা কমান্ড আছে, সবাই যদি দেখেন আমরা হোম ট্যাবে আছি এখন। আমরা যদি এক্সপ্রেস টুলসে আসি, এক্সপ্রেস টুলস, ঠিক আছে। এক্সপ্রেস টুলসে আসলে আমরা এগুলা নিয়ে তো কথাবার্তা বলছি, তাই না? এগুলা এনক্লোজিং অবজেক্ট ঘটনা কথা হয়েছে। এখানে দেখেন একটা অপশন আছে, সরি এক্সপ্রেস টুলসে না, অ্যানোটেটে আসবেন, অ্যানোটেশন ট্যাবে। ঠিক আছে, অ্যানোটেশন ট্যাবের এখানে এই যে সেন্টার মার্ক নামে একটা অপশন আছে, ঠিক আছে। সেন্টার মার্ক অ্যানোটেশন ট্যাবে এখানে সেন্টার মার্ক, এই সেন্টার মার্কে ক্লিক করবেন। অ্যানোটেট ট্যাবে আসতে হবে, ঠিক আছে। অ্যানোটেট ট্যাবে এসে সেন্টার মার্ক, এটা বলছে সিলেক্ট সার্কেল অর আর্ক টু অ্যাড সেন্টার মার্ক। এই সার্কেলের উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এই যে সেন্টার মার্কটা আসছে। ওকে, এখন সেন্টার মার্ক আসার পরে এখানে একটা জিনিস দেখেন, আমার দরকার ছিল তো শুধুমাত্র এই জায়গাটা, আমার এখানে আরো কি আসছে? আরো 4টা লাইন আসছে না? এই লাইনগুলোকে আমরা অফ করতে হবে, ঠিক আছে। সেন্টার মার্ক দিলাম, কিভাবে দিছে আমি যদি একটু ডিলিট করে যাস, সেন্টার মার্ক নিলাম, সার্কেলটা সিলেক্ট করলাম, সার্কেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমার কি সেন্টার মার্কটা পড়ে যাচ্ছে। ওকে, এখন আমি বলছি কি সেন্টার মার্কটা রাখবো, শুধু এই যে 4টা লাইন আসছে এগুলা রাখবো না। এগুলা কিভাবে আমরা রিমুভ করব? সেন্টার মার্কটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সেন্টার মার্কটা সিলেক্ট করে প্রপার্টিজ প্যালেটে আসবেন। সেন্টার মার্ক সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিজ প্যালেটে আসলে এখানে দেখবেন এই যে জিওমেট্রিতে একটা অপশন আছে, জিওমেট্রিতে যে শো এক্সটেনশন, এটা ইয়েস করা আছে, তাই না? এটাকে কি করে দিবেন? নো করে দিবেন। কোথায়? অবশ্য সেন্টার মার্কটা সিলেক্ট করে আসবেন, প্রপার্টিজ, এই যে এক্সটেনশন, নো করে দিবেন, ঠিক আছে। নো করে দিলে আমার এটা কি, এটা শুধুমাত্র সেন্টার মার্কটাই থাকবে আর কি, ঠিক আছে। বুঝছেন? তাহলে সেন্টার মার্কটা সিলেক্ট করে আমরা কি করছি? প্রপার্টিজ প্যালেটে এসে এই যে জিওমেট্রিতে এসে শো এক্সটেনশনের জায়গায় এখানে ইয়েস ছিল আগে, নো করে দিছি। এই নো করে দিলে ওই যে 4টা লাইনটা চলে যাবে, শুধুমাত্র সেন্টার মার্ক থাকবে। ওকে, আরেকটা বলছি কি আমরা এটাকে আরেকটু ইয়া করতে হলে কি করে দিতে পারি? কংক্রিটে হ্যাচ করে দিতে পারি। হ্যাচ কমান্ডের শর্টকাট এস লিখে এন্টার করবেন। এই যে হ্যাঁ, এই যে আগে এই সেন্টার মার্কটা আসছে নাকি? 4টা লাইন আসছে, এখানে আমি বলছি কি যে লাইন এই লাইনগুলোকে আমরা রিমুভ করে দিতে যাচ্ছি। তাহলে তখন কি করবেন? এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রপার্টিজে এসে যে জিওমেট্রি অপশনের মধ্যে শো এক্সটেনশন নামের একটা অপশন আছে, এটা ইয়েস আছে, এটাকে নো করে দিবেন।
নো করে দিলে ওই 4টা লাইন চলে যাবে। সেটাকে আপনি চাইলে আরেকটু সুন্দর করার জন্য আমরা হ্যাচ করে দিতে পারি, না সেটা ম্যান্ডেটরি না। যেমন এখানে এটা হ্যাচ করছে, হ্যাচ করে নাই, তাই না? আমরা হ্যাচ করতে পারি। এই সেন্টার আমি এই যে পিক পয়েন্টে থাকলে সমস্যা নাই, এখানে ক্লিক করবেন। ক্লিক আমার আগে যেহেতু আমরা কি কংক্রিটের হ্যাশটা ইউজ করছি, এখানে সরাসরি কংক্রিটের হ্যাশটা চলে আসছে, তাই না? আর যদি কংক্রিটের হ্যাশ না আসে এসইউএনসি দিবেন, আর স্কেল চেঞ্জ করতে হলে স্কেল চেঞ্জ করবেন, ঠিক আছে? যদি স্কেল বাড়াইতে কমাইতে হয়, বাড়াইতে হলে বাড়াবেন, কমাইতে হলে কমাবেন, আর ঠিক আছে? আচ্ছা যাও, এখানে কয়টা অবজেক্ট আমার এখন? কয়টা অবজেক্ট এখানে? একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে হ্যাচ, আর একটা হচ্ছে কি সেন্টার মার্ক। তাহলে 3টা অবজেক্টকে যদি আমি একটা অবজেক্টে পরিণত করতে চাই, কি করতে হবে? হ্যাঁ, 3টা অবজেক্টে একটা করে ফেলবো, একটা অবজেক্টে নিয়ে যাবো, একটা অবজেক্ট বানাবো, কি করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি আপনি হ্যাচ করতে পারেন, না করতে পারেন, এটা হচ্ছে প্রসেস। দেখেন অনেকে আমরা হ্যাচ করে দিই এরকম, তো এটা কি করতে বলছি? আমরা বলছিলাম আমরা ব্লকের ক্লাস নিয়েছিলাম, তাই না? অনেকগুলো অবজেক্টকে একটা অবজেক্টে ইয়া করার জন্য কি করে আমরা ব্লক বানাই ফেলি। ব্লক বানাইতে হলে কি করতে হয়? আমরা বি লিখে এন্টার করি, অথবা এই যে বি লিখে আমি আমি এটা একটু রিপিট করতে, বি সাপোজ এটা দিলাম 20 ইঞ্চি টাইল। ওকে, আমি একটা নাম দিলাম পিক পয়েন্ট। পিক পয়েন্ট কোনটা দিব? অবশ্যই এখানে সেন্টার মার্কটাকে আমি পিক পয়েন্ট দেবো। এটা দেওয়ার কারণ আমরা পরে বুঝতে পারবো আর কি, কেন আমি এটাকে ইয়া বানাচ্ছি। তাহলে এটা ব্লক বানিয়ে নিচ্ছে, আমরা ক্লাসে দেখাইছিলাম ব্লক বানানোর। তাহলে দিলাম পিক পয়েন্ট দিলাম, এরপর সিলেক্ট অবজেক্ট, তাই না? সিলেক্ট অবজেক্ট করে 3টা অবজেক্টকে সিলেক্ট করে দিবেন, এন্টার দিবেন। কনভার্ট টু ব্লক আমরা দিব, যেহেতু আমরা ব্লক বানাতে চাচ্ছি। এগুলা ঠিকঠাক রাখবো, এখানে ইঞ্চি থাকবে, ওকে, আমরা ওকে দিব। The following character are not supported, কি কি সাপোর্টেড করতে বলছে না বলছে? এখানে নামের ক্ষেত্রে ইঞ্চি সিম্বলটা নেবে, ওই যে ইঞ্চি সিম্বল নিবে না বলছে, ঠিক আছে? তাহলে আমাকে কি লিখতে হবে? এভাবে লিখতে হবে, তাই না? নামের ক্ষেত্রে ওই যে সিম্বল নিচ্ছে না আর কি। তাহলে 20 ইঞ্চি পাইল, ডায়া পাইলও লিখতে পারি আমি। ওকে, তাহলে পিক পয়েন্ট দিব, পিক পয়েন্ট দিয়েছি সেন্টার পয়েন্টটাকে, আর পুরো অবজেক্ট সিলেক্ট করছি, 3টা অবজেক্ট সিলেক্ট করছি, সার্কেল, হ্যাচ আর সেন্টার মার্ক, 3টাই সিলেক্ট করছি। এরপরে এখানে স্কেল ইউনিফর্ম এগুলো না, তো এগুলো দিয়ে রাখলে সমস্যা নাই, না দিলে তেমন সমস্যা নাই। ইঞ্চি থাকবে, এরপর ওকে দিব। দেন আমার এরা কি হয়ে গেছে? এখন একটা অবজেক্ট হয়ে গেছে, তাই না? এখন আমি যখন কপি টপি করবো, তাহলে একসাথে কি 3টা যাবে, এখানে আবার কি হবে না। আমি একটা ক্লিক করলে 3টা অবজেক্ট কি, যেহেতু ব্লক, ডাবল ক্লিক করলে ব্লক এডিটর ওপেন হচ্ছে, তাই না? এই যে 20 ইঞ্চি ডায়া পাইল, ব্লক বানিয়ে নিবেন। হ্যাঁ, শর্টকাট ছিল হচ্ছে কি করবেন, আমি আরেকটা কপি করি, তখন আপনি নাম দিতে পারবেন না, এটা একটা অসুবিধা আর কি, ঠিক আছে? এটা বলছিলাম কি, সাপোজ এটাকে এক্স লিখে এন্টার করলাম, এক্সপ্লোর করলাম, তখন কি করবেন? সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিবেন। কন্ট্রোল শিফট সি দিলে কি হয়? বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দেয়, তাই না? বেস পয়েন্ট দিলাম, এরপর কি কন্ট্রোল শিফট ভি দিলে যখন টেস্ট করবেন তখন সে কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই ব্লকের কোন নাম আমি দিতে পারতেছি না, বুঝতে পারবো না যে এটা কি, কত ইঞ্চি ডায়া পায়। কিন্তু আমারটার আগে কি, আগে আমি যেটা ব্লক বানাইছি বি লিখে করে তার একটা নাম দিতে পারছে স্পেসিফিক। ওকে, এটাকে আমরা রিনেম করতে পারি, তো ওটা অন্য ওই কথাবার্তা, এগুলো আমরা বলছিলাম যে কিভাবে শর্টকাটে বানাবো। আচ্ছা, এখন আমার ওকে, আমরা এখন অ্যানোটেশন আমার মোটামুটি ব্লক বানানো শেষ, এটা একটা ফাইল রেডি। এখন আমার টার্গেট হচ্ছে 2টা ফাইল কিভাবে বানাবো। ফাইল ক্যাপের জন্য আমরা কি বলছিলাম? একটা ফাইল থেকে আরেকটা ফাইলের সেন্টার দূরত্ব কত হবে বলছিলাম? 2.5 ডি ইউজ করবো বলছিলাম, তাই না? তাহলে 2.5 ডি মানে কত ইঞ্চি? 50 ইঞ্চি, তাই না? তাহলে আমরা কি করব? কপি করব, সিলেক্ট অবজেক্ট, এন্টার দিলাম, এটার বেস পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট থেকে কত দূরে? 50 ইঞ্চি, একটা থেকে একটা দূরত্ব 50 বলছিলাম, 50 লিখে এন্টার করবো। তাহলে 2টা ফাইল হইলো, ওকে। না, ওই যে 2.5 ডি থেকে ওটা প্রথমে বলে আসছি কেন, এটা ডিজাইনের উপর নির্ভর করে। যেমন একটা হচ্ছে কি ফিকশন ফাইলের ক্ষেত্রে 2.5 হতে 3 ডি হয়, কারণ আপনার ফাইলটা হচ্ছে 18 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চি 2.5 হলে কত? 50 তো না, তাই না? সেটা হবে ওই ডিজাইনার বলে দিবে, আপনি আজ ডিজাইনার আপনাকে বলতে হবে যে 2.5 ডি ইউজ করতেছেন, কত ইঞ্চি ডায়া ইউজ করতেছেন। ওটা ওই যে সয়েল
সয়েল টেস্ট রিপোর্টের উপরে নির্ভর করে। ঠিক আছে, সবসময় 50 হবে না, অবশ্যই সবসময় 50 না। ঠিক আছে, আপনার একই প্রজেক্টে আপনি 2.1 একটাতে 2.5 একটাতে 3 হইতে পারে। হ্যাঁ, ব্লক করলে অসুবিধা আছে আর কি। ব্লক আমরা আবার ইনসার্ট করতে পারি, তাই না? ব্লক কি করতে পারি? ইনসার্ট করতে পারি। ইনসার্ট করলেও কিছু সুবিধা আছে, সেজন্য আমি ব্লক বানাইছি। তাহলে জাস্ট কি করছি, একটা কপি করছি, এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে 50 ইঞ্চি দূরে বসে দিছি। ওকে, এরপর পাইল ক্যাপটা কিভাবে বানাবো? পাইল ক্যাপ বলছিলাম এটার চারপাশে কত ইঞ্চি বাড়তে থাকবে? 10 ইঞ্চি, ওই যে d/2 অর্ধেক, তাই না? তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে, ইজি করার জন্য আমি রেক্টেঙ্গেল ড্র করতে পারি, তাই না? রেক্টেঙ্গেল নিলাম প্রত্যেকের থেকে, এইটার এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এই কোয়াড্রেন্ট পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গেল আঁকলাম। ঠিক আছে, আমি একটা জাস্ট প্রসেস দেখাচ্ছি আর কি, আপনি অন্য কোনো প্রসেসও ইউজ করতে পারেন। এটা এখানে করলাম। এখন আমি বলছি এটা এদিকে যাবে 10 ইঞ্চি বাইরে, এদিকে যাবে 10 ইঞ্চি বাইরে, চারদিকে কত? টাইল থেকে 10 ইঞ্চি 10 ইঞ্চি বাইরে যাবে, তাই না? তাহলে এদিকে আমি অফসেট করলে এদিকে 10 ইঞ্চি যাবে, আর অফসেট করলে এদিকে 10 ইঞ্চি হইলে এখানে আসবে। তাহলে এদিকে কত ইঞ্চি নিতে হবে? আরো 10 ইঞ্চি নিতে হবে, তাই না? তাহলে আমরা সেটা করতে পারি কিভাবে? ও এন্টার করলাম, প্রথমে 10 লিখে এন্টার করলাম, সিলেক্ট করে বাইরের দিকে অফসেট করলাম। দেখছেন, এটা আমার লাগতেছে, আমি ডিলিট করলাম। তাহলে এখানে এইদিকে 10 ইঞ্চি 10 ইঞ্চি গেছে, এদিকে 10 ইঞ্চি 10 ইঞ্চি আসছে, কিন্তু এইদিকে তো 10 ইঞ্চি যায় নাই। এটাকে কিভাবে নিব? এটাকে যে সিলেক্ট করে আপনি চাইলে এই যে গ্রিপ পয়েন্ট আছে, গ্রিপ পয়েন্ট আছে না, এই যে মিডের গ্রিপ পয়েন্ট, কোনার গ্রিপ পয়েন্ট, মিডের গ্রিপ পয়েন্টটা যদি আপনি ধরেন, আমি যদি এদিকে টানি দেখবেন এটা এদিকে স্ট্রেচ হচ্ছে। তাহলে কত ইঞ্চি নিতে হবে? আরো 10। 10 লিখে এন্টার করলাম, ঠিক সেম এদিকে গ্রিপ পয়েন্টটা ধরেও 10 লিখে এন্টার করলাম। ঠিক আছে, এটা একটা ওয়ে, আমরা অনেক কিছু অফসেট করলাম, আবার গ্রিপ পয়েন্ট দিয়ে কিভাবে স্ট্রেচ করতেছি সেটা শিখতেছি আর কি। ওকে, দিয়ে করেন এটা। রিমুভ করার জন্য আগে এটাকে সিলেক্ট করবেন, করছেন? এবার প্রপার্টিজ প্যালেট আসছেন প্রপার্টিজ প্যালেটে এসে এই যে জিওমেট্রি অপশনের মধ্যে নিচে দেখেন এই যে শো এক্সটেনশন অপশনটা আছে না? আগে এই যে ইয়াকে সিলেক্ট করছেন, এই যে সেন্টার মার্কটা সিলেক্ট করছেন, সেন্টার মার্ক সিলেক্টেড থাকা অবস্থায় আসতে হবে প্রপার্টিজ প্যালেটে। প্রপার্টিজ প্যালেট থাকতে হবে, তো এখানে আমরা প্রপার্টিজ প্যালেট নো দিবেন, শো এক্সটেনশনটা নো করবেন। নো করলে এখানে ওই 4টা লাইন চলে যাবে। ঠিক আছে, কি এই যে সেটা সিলেক্ট করলাম, প্রপার্টিজ প্যালেট আসলাম, প্রপার্টিজ প্যালেট তো এখানে থাকতে হবে। প্রপার্টিজ প্যালেট এখানে কিভাবে থাকবে? এগুলা কিন্তু প্রথম দিকে কথাবার্তা, আমি সেজন্য প্রপার্টিজ প্যালেট যদি আপনার এখানে না থাকলে আপনি তো এখানে পাবেন না, এখানে রাখতে হবে। না থাকলে কি করতে হবে? আনতে হবে, পিআর লিখে এন্টার করবেন, অথবা ভিউ থেকে আসতে হবে। এগুলা অনেকবার কথাবার্তা হয়ে গেছে। প্রপার্টিজ প্যালেট পিআর লিখে এন্টার অথবা সিএস লিখে এন্টার, তাই না? এই জিনিসগুলো কিন্তু বারবার বলতে হচ্ছে। আপনারা হয়তো প্রপার্টিজ প্যালেট করতে আসছে, এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে না, তাই না? এটা আমরা ডকিং করে রাখছিলাম, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ডকিং করে রাখছিলাম। এখানে গত ক্লাসে আমি এটাও ডকিং করে রাখছি। এটা কি? এটা ড্র অর্ডারের টুলবার, তাই না? এটাও আমরা এখানে নিয়ে আসছি। তো এগুলো কিন্তু আপনার থাকতে হয়। আমি এখানে পাচ্ছি কেন? আমার এখানে আছে দেখে। ঠিক আছে, তো আমরা বারবার লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আমাদের আসতে হয় কাজ করার জন্য। এটা হচ্ছে আমাদের পাইল ক্যাপটা বানাতে হবে না? তাহলে পাইল ক্যাপের তো কি থাকবে? এই যে পাইল ক্যাপ, তো আমরা তো পাইল ক্যাপ হচ্ছে বলছিলাম কি, পাইলের এখান থেকে এটা মিনিমাম ডিসটেন্স, যে কভারিংটা মিনিমাম d/2 থাকতে হবে। ঠিক আছে, তাহলে d/2 থাকতে হলে চারপাশে d/2 থাকতে হবে। তাহলে আমি এখানে যে রেক্টেঙ্গেলটা আঁকছি, এই যে রেক্টেঙ্গেলটা আঁকছি তো কিভাবে? এখান থেকে শুরু করে যে আঁকতে পারতেছি, যেটা সহজ সেভাবে আর কি, এখান থেকে এই পর্যন্ত আঁকছিলাম। ঠিক আছে, রেক্টেঙ্গেল আঁকতে পারছি এখান থেকে এই পর্যন্ত। তাহলে তখন আমাকে কি করতে হবে? এখান থেকে এই লাইনটা আরো এদিকে আসতে হবে 20 ইঞ্চি বাইরে। তাহলে এখান থেকে এটা 10, এরপর আরো 10, আর কিন্তু এদিকে যেতে হবে কত? 10 ইঞ্চি। সেজন্য আমি প্রথমে রেক্টেঙ্গেলটাকে অফসেট করে দিচ্ছি, ও এন্টার, 10 এন্টার, এটা সিলেক্ট করে বাইরের দিকে 10 করছি, এরপরে এটা ডিলিট করে দিচ্ছি, ভিতরেরটা এখন লাগতেছে না।
তো এটা ঠিক আছে যে আমার এদিকে 10 ইঞ্চি চলে আসছে, কিন্তু এদিকে আসছে এটাকে টাচ করে, তাহলে এদিকে আরো 10 ইঞ্চি বাইরে নিতে হবে। তখন বলছি কি আমি আবার রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে যে গ্রিপ পয়েন্ট, মাঝখানে গ্রিপ পয়েন্টটাতে ক্লিক করছি, ক্লিক করে তারপর যেদিকে আমার বাড়ানো দরকার অবশ্যই অক্টোমোড অন রাখবেন, অক্টোমোড অন রাখবে স্টেট আসবে। তাহলে সিলেক্ট করে ক্লিক করে এখানে 10 লিখে ডানে এসে 10 লিখে এন্টার করছি, তাহলে সে আরো 10 ইঞ্চি বাইরে আসছে। ঠিক সেম এই পাশের এই গ্রিপ পয়েন্টটাকে ক্লিক করে বামে এনে 10 লিখে এন্টার করলাম, তাহলে 10 বাইরে চলে আসছে। তাহলে আমার তার পাশে এখন কি 10 আছে, তাই না? কেন? কারণ আমার এটা অ্যাকচুয়াল কত ভ্যালু আসবে সেই অনুযায়ী আমার রেক্টেঙ্গেল ড্র করবো, তারপর না বসে আমি কি করছি সহজ পদ্ধতিতে অ্যাপ্লাই করলাম আর কি। নাম দেওয়ার পরে এই যে পিক পয়েন্ট আছে না এখানে, এই পিক পয়েন্টে ক্লিক করেন, করছেন? পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্ট আমার এখানে দেখেন, কোথায় যে নাম দিছি, এরপরে পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্টে ক্লিক করবেন। পিক পয়েন্টে ক্লিক করার পর দেখেন কি লেখা আসছে, স্পেসিফাই ইনসারশন বেস পয়েন্ট। তাহলে এখানে আমি বলছি যে ফাইল টেপে যে সেন্টার মার্কটা আছে সেন্টার পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট দিব, মানে ইনসারশন পয়েন্ট দিব, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এখানে যে পয়েন্টটা সে অটোমেটিক নিবে আর কি। তাহলে পিক পয়েন্ট আমরা করছি যাতে পরবর্তীতে আমি ব্লকটাকে ইনসার্ট করলে এই পয়েন্টের সাপেক্ষে সে ইনসার্ট হয়। ঠিক আছে, দিছেন পিক পয়েন্ট। এরপর এই যে সিলেক্ট অবজেক্ট, এটাতে ক্লিক করেন। করছেন যে সিলেক্ট অবজেক্ট টু অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে। তাহলে আমরা কি করব, এই যে সার্কেল সহ হ্যাচ সহ সেন্টার মার্ক তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার দিবেন। এন্টার দিলে এখানে আবার আসবে যে থ্রি অবজেক্ট সিলেক্টেড দেখাচ্ছে এখন। ঠিক আছে না? এখানে কনভার্ট টু ব্লক এটাতে রাখবেন, আর এগুলো আপনি ঠিক চিহ্ন দিয়ে রাখতে পারেন, এটা সমস্যা নাই। এখানে আমি যেহেতু ইঞ্চি ইউনিটে কাজ করতেছি এখানে ইঞ্চি রাখবো। ঠিক আছে, ফিট ইঞ্চিতে, আমরা যদি মিলিমিটার হয় মিলিমিটার রাখবো, সেন্টিমিটার সেভাবে রাখবো। ঠিক আছে না? এরপর ওকে দেন। এটা একটা অবজেক্ট হয়ে গেছে, তিনটা অবজেক্ট মিলে একটা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, করছেন? এখন কি করবেন, এখন আমরা এই যে এরকম দুইটা ফাইল দিয়ে একটা ফাইল ট্যাব বানাবো। এটার জন্য কি করছি, আমি যে ব্লকটা আমি এখন বানাইছি এটাকে আগে সিলেক্ট করছি, সিলেক্ট করে কপি কমান্ডের শর্টকাট কি CO লিখে এন্টার করছি। করছেন? CO লিখে এন্টার করছেন। এরপরে বেস পয়েন্ট দিব কোনটা, যে আমরা বলছিলাম যে একটা ফাইল থেকে একটা ফাইলের সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স হবে 50 ইঞ্চি, 2.5D যেহেতু বলছি, তাহলে এটা হবে বেস পয়েন্ট। আমার এখান থেকে 50 ইঞ্চি দূরে বসাবো, তাহলে যে বেস পয়েন্টটা দিব এটা সেন্টার পয়েন্টটা। সেন্টার পয়েন্টে এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমার অক্টোমোড অন আছে, অক্টোমোড অন থাকার কারণে স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যালি যেতে পারতেছি। তাহলে স্ট্রেট হরিজন্টাল এসে ডানে আনেন বামে আনেন কোনো সমস্যা নাই, আমরা দেখতে ফাইলটা বাইরে বানাচ্ছি। কতটুকু আনতে হবে, এটা সেন্টার থেকে সেন্টার কত ডিসটেন্স হচ্ছে 50 ইঞ্চি, তাই না? তাহলে 50 লিখে এন্টার করবেন, 50 এন্টার। এরপর এসকেপ দিবেন। আমার দুইটা ফাইল হয়ে গেল। আমি এখানে একটা প্রসেস ফলো করছি কি, আমি এই যে রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেল কমান্ডে নিলাম, রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এই যে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট, এখানে কোয়াড্রেন্ট পাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন পয়েন্ট স্ন্যাপ করব সেই পয়েন্টকে পাইতে হলে আপনার অবজেক্ট স্ন্যাপের এখানে ওইগুলো অন থাকতেই হবে। আমার এখানে আমি সব অন রাখছি, সাথে যে কোয়াড্রেন্টটা অন আছে। ঠিক আছে, এই কোয়াড্রেন্ট অন না থাকলে কিন্তু আমি কোয়াড্রেন্ট পয়েন্ট পাইতাম না। তাহলে এই যে এই পয়েন্টে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে একটা ক্লিক করলাম, এরপর এই ফাইলের নিচে কোয়াড্রেন্ট পয়েন্টে একটা ক্লিক করলাম, তাহলে আমার একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে যাবে। রেক্টেঙ্গেল ড্র করছেন? রেক্টেঙ্গেল ড্র করতে পারেন নাই? বুঝি নাই আমি, রেক্টেঙ্গেল ড্র করছেন কিনা, এটা ড্র করেন নাই। এখানে 10 দিবেন না, এখানে কোনো কিছুই দিই নাই আমি। এখানে কি করছি, রেক্টেঙ্গেল এদিকে দেখেন, এদিকে খেয়াল করেন। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে এই যে এইখানে একটা ক্লিক করছি, এই জায়গায় একটা ক্লিক করছি কোয়াড্রেন্ট পয়েন্টে, জাস্ট দুটা পয়েন্টে ক্লিক করছি, এখানে কোনো ভ্যালু এখনো দিই নাই আমি। ঠিক আছে,
কেন যে কোয়াড্রেন্ট পয়েন্ট টু কোয়াড্রেন্ট পয়েন্ট আমি রেক্টেঙ্গেল ড্র করছি। এরপর আমরা অফসেট করব, এরপর আমি ও লিখে এন্টার করবেন, অফসেট কমান্ডের শর্টকাট ও লিখে এন্টার করলাম। এখন আমি অফসেট করব, এখন 10 দিব, 10 অফসেট করব 10 ইঞ্চি, 10 লিখে এন্টার করলাম। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করবেন, বাইরের দিকে অফসেট করবেন, ঠিক আছে। এরপর ভিতরের সার্কেলটা আমি রেক্টেঙ্গেলটা ডিলিট করে দিচ্ছি। এরপরে এতটুকু করছেন, হ্যাঁ এখন এদিকে আরো 10 ইঞ্চি বাইরে আনতে হবে, সেজন্য আমি বলছি কি রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবেন, করছেন। সিলেক্ট করে যে দেখেন মাঝখানে একটা গ্রিড পয়েন্ট আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার মাউসের সাথে সাথে সে মুভ করবে লাইনটা। আপনার অটো মোড অন থাকতে হবে, তাহলে স্ট্রেট হরিজন্টালি যাবে। তাহলে এদিকে কত ইঞ্চি আনতে হবে, আরো 10, তাহলে 10 লিখে এন্টার করলাম, তাহলে 10 বাইরে আসছে। ঠিক সেম কাজ করবে এই পাশে, এটাকে ক্লিক করবেন, এরপর বাম পাশে নেবেন, 10 লিখে এন্টার করবেন। হ্যাঁ করতে পারবেন, ডাইরেক্ট যে আপনাকে মাপটা জানতে হবে কত, ফাইল কেবের মাপ কত সেটা জেনে তারপর ড্র করে ফেলবেন, বুঝলেন নাই। ডাইরেক্ট বলতে আপনাকে তখন যে ইনফরমেশন জানতে হবে যেটা এটা কত ইঞ্চি টোটাল, এটা কত ইঞ্চি টোটাল, সেটা তো অবশ্যই জানা থাকবে, তাই না। তো এটা অনেক সময় কি বলে যায়, যারা ইয়া করে তারা বলে দেয় তো এত ডি দিবে, সে হয়তো হিসাব করে না ফাইল ক্যাপটা কত হবে, হিসাব করে ফাইলের ডিজাইনটা করছে এতটা ফাইল লাগতেছে, ফাইল ক্যাপ হবে এইভাবে, সে বলে দিচ্ছে 2.5 ডি দিবা, এখানে d/2 দিবা, অথবা এত ইঞ্চি কাভারিং কাটবা। তাহলে আপনাকে তো ইনফরমেশন তখন আবার যোগ বিয়োগ করতে যাবেন না, আপনি ড্র করার সময় এভাবে ড্র করে ফেলবেন, বুঝলেন। এটা হচ্ছে ইয়া আর কি, যেটা আপনাকে যে ইনফরমেশন দিবে সে যেমন আপনাকে যদি বলে যে ফাইল কেবের সাইজ হবে এরকম, তাহলে আপনি প্রথমে রেক্টেঙ্গেলটা ড্র করে নেবেন, ওই সাইজের 90/40 ড্র করে নেবেন, তখন তো ইজি ব্যাপার, তখন এনে ওখানে সেন্টার পয়েন্টে বসে দিব। আচ্ছা করছেন এতটুকু, আপনারা করছেন সবাই। ফাইল ক্যাপ তো আমরা বানাইছি, এখন এই ফাইল ক্যাপ কোথায় বসাতে হবে, অবশ্যই যে কলামে থাকবে সেখানে। সেটা নরমালি কি হয়, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি আমাদের কলামে সেন্টার পয়েন্ট এবং ফাইল ক্যাপের সেন্টার পয়েন্ট একই পয়েন্টে যাতে থাকে, মানে কি একইভাবে একই পয়েন্ট বরাবর থাকাটা হচ্ছে প্রেফারেবল। ইনকেস অন্য কোনো কারণে যদি প্রবলেম হয় তখন আদারওয়াইজ, কিন্তু আমাদের টার্গেট থাকে হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে পুরা ফাইল ক্যাপের যে সেন্টার অফ গ্র্যাভিটি হবে সেটা যাতে কলামের সেন্টার পয়েন্ট বরাবরই থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই জন্য এখানে ভাবে আছে, মানে সিমেট্রিক্যাল আছে, তাই না। তো এখানেও যদি খেয়াল করেন দেখবেন যে এখানে মানে আমাদের পুরা ফাইল ক্যাপের জিওমেট্রিক সেন্টার আর কলামের যে সেন্টার সেই পয়েন্টটা যাতে কি পারফেক্টলি একই, তাহলে কি হবে আপনার এক্সেন্ট্রিসিটি থাকবে না, প্রত্যেকের লোড যেটা আসবে নিচের থেকে সাপোর্টের পয়েন্টও কি সেম লোকেশনে থাকে। তাহলে বসানোর সময় কি করবে, বসানোর সময় এই যে আমি যেমন এখানে বানাইছি এদেরকে কপি করতেছি, CO আমি একটা দেখা দিলে সব পারবেন, কপি করলাম। তাহলে এই যে একটা রেক্টেঙ্গেলের জিওমেট্রিক সেন্টার কিভাবে পাবো আমি, এখানে যখন আসবেন এই যে একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, দেখছেন যখন রেক্টেঙ্গেলটার উপর আসছে সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে, এটা কখন দেখাবে, যদি আপনার এখানে এই যে জিওমেট্রিক সেন্টারটা অন থাকে, ঠিক আছে। আমরা সেজন্য সব অন রাখছি, এটা কিন্তু অফ থাকলে আপনার এখানে জিওমেট্রিক সেন্টার দেখাবে না, ঠিক আছে। সেন্টার হচ্ছে সার্কেল আর্কের, কিন্তু জিওমেট্রিক সেন্টার হবে কিসের ক্ষেত্রে, যে রেক্টেঙ্গেল, স্কয়ার, তারপরে আর কি বহুভুজ, ষড়ভুজ, অষ্টভুজ এগুলা, তাই না। তখন জিওমেট্রিক সেন্টার আমরা এগুলোর জন্য সবসময় এটা অন রাখলে আমার কোনো সমস্যা নাই। এই যে জিওমেট্রিক সেন্টার ধরে এখানে ক্লিক করবেন, এরপরে যে কলামে বসাবেন সেই কলামের উপরে আসলে ওই কলামের জিওমেট্রিক সেন্টার দেখাবে, ওই কলামের জিওমেট্রিক সেন্টারে বসা দিবে, ঠিক আছে। তাহলে দুটার সেন্টার কি, মানে এটা হচ্ছে জিওমেট্রিক সেন্টার দিয়ে আমি দুইটা সেন্টার পয়েন্টটা কি একই পয়েন্টে বসাতে পারবো সব ইয়ার ক্ষেত্রে, ওকে। এটা একটা প্রসেস দেখেন। আচ্ছা দুইটার জন্য আমরা রাখলাম, এখন তিনটার জন্য যেটা আছে সেটা কিভাবে, তিনটার জন্য একটু যদি খেয়াল করেন এই যে তিনটা যে পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট মিলে অবশ্যই একটা থেকে একটা দূরত্ব কত হতে হবে, সেন্টার টু সেন্টার দূরত্ব আমরা 50 ইঞ্চি ধরছি, তাই না। যদি এখান থেকে এটার দূরত্ব 50 হয়, এখান থেকে এটার দূরত্ব 50, এখান থেকে এটার দূরত্ব 50, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ট্রায়াঙ্গেলটা কোন ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাই না। তাহলে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিতে পারি সেটাও আমরা হইতে পারি, যে ইজিলি ড্র করতে পারবো, ওকে। এটা অনেক প্রসেস আছে, আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। সাপোজ আমার তো দুইটা আছে অলরেডি, তাই না, আমরা দুইটা করে ফেলছি অলরেডি, আমি দুইটাকে নিলাম, কপি করে উপরের দিকে যাচ্ছি, আমি দুইটাকে তিনটা বানাবো আর কি।
দুইটা আমরা অলরেডি কিভাবে করবো সেটা জানি, করলাম। এখন আমার করতে হবে কি, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এটা দূরত্ব আমার অলরেডি 50 আছে, আমরা দুইটা যেটা আছে, তাহলে এখানে আরেকটা বসাতে হবে। সেটা কোথায় বসবে, এখান থেকে তাও ঠিক সেম 50 ইঞ্চি দূরে, তাই না? 50 ইঞ্চি দূরেতে বসবে। আর এখানে অ্যাঙ্গেল কত হবে বলেন তো? হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল হয় 60। তো এটা একটা প্রসেস হতে পারে যে আপনি একটা কি করতে পারেন, এই কপি করতে পারেন। আমি এটা দেখাবো না, আরেকটা প্রসেস দেখাবো, আরো ইজি। এটা একটা প্রসেস দেখাচ্ছে কি, সিও লিখে এন্টার করলাম, এটা সেন্টার পয়েন্টটাতে ক্লিক করলাম, আমার অটোমোড অন অফ করলাম। তাহলে আমরা বলছি কি, এটা এখান থেকে এটা দূরত্ব কত হবে? 50 হবে। এল এর মান 50, অ্যাঙ্গেল কত? হ্যাঁ, আমাদের অ্যাঙ্গেল কাউন্ট করে এদিক থেকে এইদিকে যাব, তাহলে কত ডিগ্রি যেতে হবে? 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি, তাই না? তাহলে এখানে দেব এল এর মান 50, অ্যাঙ্গেলে আসতে হলে কি করতে হবে? ট্যাব বাটন চাপবো, কত ডিগ্রি? 60, এন্টার করলাম। তাহলে কি একটা হয়ে যায়, ঠিক আছে? আমরা এই প্রসেস ফলো করতেছি না কেন, আমরা অন্য প্রসেস ফলো করবো, যেহেতু আমাকে কি করতে হবে, বাইরে আবার কি আঁকতে হবে? ফাইল ক্যাপটা আঁকতে হবে। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে পারি, ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের বাহুর মান কত? 50 ইঞ্চি। তাহলে ত্রিভুজ আঁকার কোনো কমান্ড আছে অটোক্যাডে? আছে। এই যে রেক্টেঙ্গেলের পরে আরেকটা অপশন আছে, দেখেন পলিগন। পলিগন মানে কি? হ্যাঁ, পলি মানে বহু, তাই না? পলিগন মানে হচ্ছে বহুভুজ। তাহলে ত্রিভুজটাও কিন্তু বহুভুজ, তাই না? তিনটা ভুজ, তাহলে রেক্টেঙ্গেলটাও কিন্তু কি বহুভুজ। তো এখানে অটোক্যাডে রেক্টেঙ্গেলের জন্য আলাদা একটা কমান্ড দিছে। আমরা চাইলে পলিগন দিয়ে কি রেক্টেঙ্গেল আঁকতে পারবো। তারপরে কি এরা আলাদা একটা কমান্ড রাখছে, যেহেতু প্রিসাইসলি সবসময় রেক্টেঙ্গেলটা ইউজ হয়। ওকে, তাহলে এখানে পলিগন কমান্ড ইউজ করবো আমরা। পলিগন পিওএল, এটা শর্টকাট পিওএল লিখে এন্টার করবো। তো সবাই আসেন, আগে দুইটা কপি করেন, এই যে দুইটা আছে না? হ্যাঁ, আছে তো নাকি? হ্যাঁ, দুইটা আনেন, এরপরে পলিগন কমান্ড আসবেন। পিওএল লিখে এন্টার করতে পারেন, অথবা এখানে ক্লিক করলাম। একটু খেয়াল করেন সবাই, পলিগন কমান্ডে ঢোকার পরে কি চাই? এন্টার নাম্বার অফ সাইডস। তাহলে এন্টার নাম্বার অফ সাইড মানে হচ্ছে কয়টা বাহু। তাহলে ত্রিভুজের কয়টা বাহু? 3, আমরা 3 দিব। পঞ্চভুজ হলে 5 দিব, ষড়ভুজ হলে 6 দিব। তাহলে এখানে 3 লিখে এন্টার করতে হবে। এই যে 3 লিখলাম, এন্টার করলাম। আপনারা সবাই করা শুরু করেন, আগে একটু দেখেন, তারপর আবার করার সময় আমি আবার রিপিট করবো। দেখেন, 3টা দেওয়ার পরে কি চাচ্ছে? সেন্টার অফ পলিগন। এখন এটা সেন্টার কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে এজ। এজ মানে হচ্ছে বাহু, বাহুর মান কত সেটা জানি, কত? 50, সেটা জানি। তাহলে আমরা এখানে কাকে কাজে লাগাবো? এজ কে কাজে লাগাবো। এজ, এজে ক্লিক করলাম। এজে ক্লিক করার পর এখানে আমার বলছে কি স্টার্ট ফার্স্ট এন্ড পয়েন্ট। তাহলে আমরা এখানে যেহেতু 50 জানি, সেটা আমাদের জানা দরকার। আমাদের দুইটা পয়েন্ট আছে, এইটা হচ্ছে বাহু, একটা বাহুর ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে এক বাহুর সেকেন্ড পয়েন্ট, তাই না? তাহলে আমরা কি হয়ে যাচ্ছে, যে ওই বাহুর মান অনুযায়ী রেক্টেঙ্গেলটা ড্র হয়ে যাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করছি, আমি 50 দিলেও হইতো, যেহেতু আমি এই পয়েন্টে পাচ্ছি, আরেকটা সার্কেল ড্র করছি অলরেডি আছে, সেজন্য ওখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি। কি করতে হবে? পিওএল লিখে এন্টার করবেন। এন্টার নাম্বার অফ সাইড, ত্রিভুজের জন্য 3 লিখে এন্টার করবেন। এরপর এখানে কাকে কাজে লাগাবো? এজ, এজ এর জন্য ই লিখে এন্টার করবেন। ফার্স্ট এন্ড পয়েন্ট, এখানে ফার্স্ট এন্ড পয়েন্ট চাচ্ছে, তাহলে ফার্স্ট এন্ড পয়েন্ট দিবেন এই সার্কেলের এই সেন্টার পয়েন্টটা। আর পরে ফার্স্ট এন্ড পয়েন্ট আর স্পেসের সেকেন্ড এন্ড পয়েন্ট চাচ্ছে, এখন সেকেন্ড এন্ড পয়েন্ট হবে এই পরবর্তী সার্কেলের সেন্টার পয়েন্টটা। যেহেতু আমরা দুইটা অলরেডি জানি, তাহলে আপনার রেক্টেঙ্গেলের ড্র হয়ে যাবে। এখন আপনি কি করতে পারেন? এখানে এটাকে কপি করে বসাতে পারেন, অথবা আমরা এটাকে এখন যেহেতু কি আছে, আমার এটা ব্লক আছে না, ব্লককে ইনসার্ট করতে হলে কি করতে হয়? ব্লককে ইনসার্ট করতে হলে ইনসার্ট কমান্ডের শর্টকাট কি? আই এন্টার। এই যে ইনসার্ট, এই যে ইনসার্ট, সব ব্লকের উপর আমি 2 দিন ক্লাস নিছি। এই যে ইনসার্ট, আই লিখে আমি ব্লক বানাইছি না, এদেরকে আই লিখে এন্টার করলে দেখবেন এখানে ইনসার্টের এখানে আমার রিসেন্টে আসবে যে ফাইলগুলো আমি যেগুলো বানাইছি অলরেডি, এখানে জাস্ট ক্লিক করলে আমার এই পয়েন্ট অনুযায়ী চলে আসবে। আমি কপি না করে কি, যেহেতু ব্লক বানাইছি, তাহলে ইনসার্টও করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কপি করাটা ইজি, আমি জাস্ট একটা প্রসেস দেখালাম। ব্লক যেহেতু বানাইছি, আমরা ইনসার্টও করতে পারি। এতটুকু করেন দেখি। এরপর আমরা কি করবো? এখন আমার ফাইল ক্যাপটা এভাবে না, ফাইল ক্যাপ হবে কি চারপাশে এক্সট্রা 10 ইঞ্চি করে এরকম বাড়তি থাকতে হবে, তাই না? তাহলে এটা কিভাবে করবো? আমরা এই যে যেটা ট্রায়াঙ্গেল আঁকছি, এটাকে আমি প্রথমে আমি এখান থেকে এখানে 10 ইঞ্চি,
আরো 10 ইঞ্চি বাইরে নিতে হবে। তাহলে কতটুকু অফসেট করতে হবে? 20 ইঞ্চি অফসেট করে দিব প্রথমে। অফসেট কমান্ডের শর্টকাট ও এন্টার 20 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে আমার আগে বাইরের রেক্টেঙ্গেলটা আঁকলাম। ওকে, এতটুকু করে তো থাকবে। উপরেরটা হচ্ছে কলাম, নিচের ভিতরে পাইল আছে। আমাদের আজকে যেটা করতেছি আমরা পাইল ট্যাবগুলা, এই যে পাইল ট্যাবটা ড্র করতেছি, ঠিক আছে? এখানে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয় নিচে পাইলের সাপেক্ষে। তাহলে এখানে তিনটার জন্য আমরা বানাইলাম। এখন এই পাইল ট্যাবটা দেখছেন এইভাবে তার পাইল ট্যাবটা নেই। পাইল ট্যাবটা কিভাবে আছে? এই যে আমরা যদি খেয়াল করি তিনটার ক্ষেত্রে এইদিকে অবশ্যই এটা এভাবে কোণাকুণিত নাই, তাই না? তাহলে এখান থেকে আমার এখানে 20 ইঞ্চি হইলে হইলো। আর এরপর এখান থেকেও আর এটা কোণাকুণি নাই, এখান থেকে আমার এখান থেকে ডিসটেন্সটা 20 ইঞ্চি থাকলে হবে, ঠিক আছে? অনেক সময় দেখবেন এটাতে অনেক সময় এরা এখান থেকে এভাবে ইয়ে করে, কোণা করে। এটা করলে অনেক সময় শাটারিং করা, তারপরে রড গুলা কাটা একটু কষ্ট হয়ে যায়। তো এই কারণে এটাকেও সোজা রাখে আর কি। তো আমরা এটাই ফলো করতেছি। তাহলে এটা করার জন্য কি করবো এখন? কারণ আমার টার্গেট হচ্ছে কি এখান থেকে এটা 20 ইঞ্চি দূরে আমরা এভাবে ইয়া করবো, কারণ এই জিনিসটা আমার লাগতেছে না। ঠিক সেম এখান থেকে আমরা এখান থেকে 20 ইঞ্চি দূরে এটাকে এভাবে সোজা কেটে দিব। ওকে, এভাবে সোজা কাটবো। তো আমাদের টার্গেট এভাবে ড্র করা। এটার জন্য কি করতে পারে আমরা এইটার জন্য প্রসেসটা ফলো করতে পারি হচ্ছে আমরা কনস্ট্রাকশন লাইনের ক্লাস নিয়েছিলাম, তাই না? কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি? এই যে কনস্ট্রাকশন লাইন এক্সেল আমরা গত ক্লাসে নিয়েছিলাম। কনস্ট্রাকশন লাইন আমরা এখানে কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারি। যে কনস্ট্রাকশন লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, আমি এখান থেকে 20 ইঞ্চি দূরে আমার লাগবে, তাই না? আমি যদি হরিজন্টাল একটা ড্র করি, এখানে একটা ড্র করলাম। ওকে, এক্সএল, ঠিক আছে? তাহলে আমি আবার একটু রিপিট করতেছি। দেখেন আমি যে এক্সেল লিখে এন্টার করলাম, এখান থেকে হরিজন্টাল নিলাম, হরিজন্টাল নিয়ে এটা সেন্টার বরাবর একটা ক্লিক করছে। ওকে, এটাকে আমি 20 ইঞ্চি দূরে পর অফসেট করে দিব। এরপর আমার লাগবে কি এই বরাবর ভার্টিক্যালি, তাহলে আমি এই বরাবর একটা আঁকবো, এই বরাবর একটা কনস্ট্রাকশন লাইন আঁকবো। এক্সেল এন্টার, ভার্টিক্যাল নিব। এবার ভার্টিক্যালে এইটা সেন্টার একটা, আমি চাইলে এখানেও দিতে পারতাম, এটা কোয়াড্রেন্ট পয়েন্টে দিতে হবে। কোয়াড্রেন্ট পয়েন্টে দিলে কত হবে? অফসেট করতে হবে কত? 10, ঠিক আছে? কোথায় বসাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনাকে অফসেট করতে হবে। আমরা কোয়াড্রেন্ট পয়েন্টও দিতে পারি, এটা কোনো ইস্যু না। কোয়াড্রেন্ট পয়েন্টে দিলাম, কোয়াড্রেন্ট পয়েন্টে দিলাম। আমরা পরে এটাকে কি করবো? অফসেট করবো 10 আর কি, ঠিক আছে? তাহলে তিনটা কনস্ট্রাকশন লাইন ড্র করে নিব। এক্সএল লিখে এন্টার করবেন। কনস্ট্রাকশন লাইনের জন্য এক্সএল, এক্সএল, অথবা এটা হচ্ছে কোথায়? এই যে ড্র টুলবারের এখানে এটা এই কমান্ডটা, কনস্ট্রাকশন লাইন কমান্ডটা। বাঁকা আসতেছে, আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল সিলেক্ট করতেছেন এই কারণে। এক্সএল লিখে এন্টার করার পর এখানে দেখেন এই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল অপশন আছে। হরিজন্টালটা দেওয়ার সময় হরিজন্টাল সিলেক্ট করবেন, এই যে ভার্টিক্যাল লাইনগুলো দেওয়ার সময় ভার্টিক্যাল সিলেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনি একবার দিলে আবার স্কেচ চেপে বের আবার কি করবেন? বের হয়ে আসবে সে। তাহলে আবার এন্টার দিবেন বা স্কেচ বার দিবেন, আবার এক্সেল লিখে এন্টার করবেন, আবার কমান্ড দিবেন, এরপর ভার্টিক্যাল নেবেন। এই কনস্ট্রাকশন লাইনগুলো বসানোর সময় অবশ্যই কি মানে যে কোনো একটা প্রসেস হয় মিডলে বসালেন, তিনটাই মিডলে বসাবেন। কেন? পরবর্তীতে আমি অফসেট যখন করবো যাতে সবগুলা কি 20 ইঞ্চি 20 ইঞ্চি করতে পারি, ঠিক আছে? আর কোয়াড্রেন্ট পয়েন্টে বসালে কোয়াড্রেন্ট পয়েন্টে বসাবেন তিনটায়। তাহলে অফসেট করলে তখন কি একবার কমান্ডে ঢুকে 10 ইঞ্চি করে আমি বসাই দিতে পারবো। ওকে, তো আমি একটা বসাইছি সেন্টারে আর দুটা বসাইছি কোয়াড্রেন্ট পয়েন্টে। এখন আমি কি করব? অফসেট করব। ও লিখে এন্টার করলাম। আমি এখানে থ্রোকে অ্যাক্টিভ করতে চাই, কেন? এখানে 20 লাগবে, এখানে 10 লাগবে, সেজন্য আমি থ্রোকে অ্যাক্টিভ করলাম। এটাকে সিলেক্ট করে উপরের দিকে কত ইঞ্চি দিতে হবে? এটা 20, তাই না? কেন? কারণ এখান থেকে 10, এরপর আবার এখান থেকে 10 ইঞ্চি দূরে। ওকে, এরপর এটাকে সিলেক্ট করলাম, বামে কত ইঞ্চিটা? 10, যেটা আমি এখানে কোয়াড্রেন্ট পয়েন্টে দিছি, তাহলে কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এদিকে 10 ইঞ্চি আসতে হবে। এরপর ঠিক সেম এটাকে সিলেক্ট করে ডান পাশে 10 লিখে এন্টার করবেন। তাহলে আমরা এই যে
চারটা ইয়ে লাগবে, আমি এগুলাকে এখন ডিলিট করে দিতে পারি। আগে যেগুলো আসছি এগুলাকে ডিলিট করে দিই, তাহলে একটু হিজিবিজি কম হবে। আমার এখন যেগুলো রাখছি অফসেট যেগুলো করছি সেগুলোকে রাখছি, ঠিক আছে। তাহলে কনস্ট্রাকশন লাইন ড্র করে আমি এদিকে অফসেট করলাম, এখানে কনস্ট্রাকশন লাইন ড্র করে এদিকে অফসেট করলাম 20 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি, অথবা আমি কোয়াড্রেন্ট পয়েন্ট আসছি সেই কারণে 10 ইঞ্চি অফসেট করছিলাম। ওকে, অফসেট করে নেন। সাধারণত পাইল ক্যাপের ক্ষেত্রে তিনটার জন্য এটা একটু কঠিন, অন্য সবগুলো ইজি। তাহলে এই তিনটা আমি রেক্টেঙ্গেল রাখছি, পরে এখানে ইয়ে করছি। এখন আমার টার্গেট হচ্ছে কি এই বরাবর পাইল ক্যাপটা তো থাকবে এখানে, এখান থেকে এসে এখান থেকে এসে এখানে এসে এখানে গিয়ে এভাবে হবে, তাই না? তাহলে এইটাকে আমরা ট্রিম করে করতে পারি। ট্রিম করলে একটা কিছু অসুবিধা আছে, আমি এখানে ট্রিম না করে পলি লাইন ড্র করে দেওয়াটাকে প্রেফার করি। পলি লাইনের কমান্ডের শর্টকাট কি পিএল, তাই না? যে পলি লাইন কমান্ড, যে পলি লাইন বা পিএল লিখে এটা করবেন, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবেন। এই পয়েন্ট থেকে আমি শুরু করলাম, এখানে অটোমোড অফ রাখলে সুবিধা। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবেন, এরপরে সোজা এই পয়েন্ট আসবো, এইখান থেকে এই পয়েন্ট আসবো, সোজা উপরের দিকে উঠবো, এরপর সোজা এই পয়েন্টে আসলাম, এরপর যেখান থেকে শুরু করছে ওখানে এসে শেষ করলাম, এরপর এসকেপ দিলাম, ঠিক আছে। জানি যে একটা পলি লাইন আমরা ড্র করছি, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে এখন কি করবো, আমার তো অলরেডি ফাইল ক্যাপটা হয়ে গেছে, তাহলে বাকি যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এখন এই জিনিসগুলো আমার আর লাগতেছে না, ঠিক আছে, এটা আমার লাগবে না, ঠিক আছে না। তাহলে কি করছি, যে এখানে যেখানে আমরা অফসেট করছি সেই বরাবর কি করে দিছি পলি লাইন দিয়ে করছি, কেন? যাতে পুরাটা মিলে একটা অবজেক্ট হয়। তাহলে ওটা পুরাটা মিলে একটা অবজেক্ট হলে ওটারও জিওমেট্রিক সেন্টার আমরা পাবো। যদি লাইন ড্র করি, লাইন ড্র করলে অসুবিধা কি, প্রত্যেকটা আলাদা আলাদা লাইন হইতো। সেই জন্য আমরা এখানে পলি লাইন কমান্ড ইউজ করছি, পিএল লিখে এন্টার করছি। এখান থেকে আপনি যদি এখানে অবশ্যই মেনটেন করবেন, আমি কলাম লেয়ারে দেখাচ্ছি, আপনারা ফাইল ক্যাপের জন্য ফাইল ক্যাপের আলাদা একটা লেয়ার করবেন, ফাইলের জন্য একটা লেয়ার, ফাইল ক্যাপের জন্য একটা লেয়ার, ঠিক আছে। লেয়ার মেনটেন করে কাজ করবেন, ঠিক আছে। আমি আপাতত কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি অন্য একটা কালার দিচ্ছি যাতে এটা বোঝা যায় যে আমার ফাইল ক্যাপটা। এই যে এখান থেকে শুরু করলাম, এবার এখান থেকে পয়েন্টে আসলাম। অবশ্যই আমার সবগুলা অবজেক্ট স্ন্যাপের সবগুলা মোটামুটি অন রাখছি, নিয়ারেস্ট ছাড়া। এখানে এরপর এই বরাবর, তাহলে কালারটা আমি চেঞ্জ করছি, তাহলে বুঝতে পারতেছি যে আমার লাইনটা আসলে কোথা থেকে শুরু করছিলাম, কোথায় এসে শেষ করছিলাম, ঠিক আছে। ক্লিক করলাম, এরপর আমরা ক্লোজও দিতে পারি, ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে, তাহলে একটা ক্লোজ পলি লাইন হবে আর কি, ঠিক আছে। এখন আমি বুঝতে পারতেছি যে আমার পলি লাইনটা ড্র হয়েছে। ওকে, তাহলে বাকি ট্রিম করবো না, এখন ওই যে ডিলিট করে দিব। কোনটা আগে যে ট্রায়াঙ্গেলটা ড্র করছি সেটা, এই ট্রায়াঙ্গেলটাও ডিলিট করে দিব। কনস্ট্রাকশন লাইন যেগুলো ড্র করছি অফসেট করছি সবগুলো আমরা ডিলিট করে দিব, আমার এটা থাকবে, ঠিক আছে। পলি লাইন ড্র করছি কেন, পলি লাইন ড্র করলে দেখবেন এটা যখন কপি করব আমরা, এটা জিওমেট্রিক সেন্টার পাবো। এই যে পলি লাইনের, যেহেতু এটা কি একটা ক্লোজ জিওমেট্রি, লাইন দিয়ে আঁকলে এই সেন্টার পয়েন্ট আমরা পাইতাম না, ঠিক আছে। পলি লাইন দিয়ে আঁকার কারণে আমরা জিওমেট্রিক সেন্টারটা পাচ্ছি। তাহলে এই জিওমেট্রিক সেন্টারে ক্লিক করে যে কলামের মধ্যে বসবে, এটা যে অ্যাঙ্গেলে হোক আর কি, যে অ্যাঙ্গেলে হোক সেই অ্যাঙ্গেল দিয়ে এটা কলামটা জিওমেট্রিক সেন্টারে বসাবেন, ঠিক আছে। খেয়াল করলে বুঝতে পারেন, খুব ইজি। জিওমেট্রিক সেন্টার সবগুলোকে সিলেক্ট করছে, কপি করছে, কপির জন্য যে বেস পয়েন্ট নিবেন, যেটা এটার উপর আছে জিওমেট্রিক সেন্টার দেখাবে। জিওমেট্রিক সেন্টার যদি অন থাকে, এই যে এটা জিওমেট্রিক সেন্টারতে ক্লিক করে বেস পয়েন্ট দিছি, এরপরে যে কলামে বসাইছি সেই কলামের উপরে আসলে জিওমেট্রিক সেন্টার দেখাবে, ওটা জিওমেট্রিক সেন্টারে বসাইছি, ঠিক আছে। আচ্ছা, চারটারটা দেখলে খেয়াল করলে দেখবেন খুব ইজি। আমরা তো দুইটারটা অলরেডি ড্র করছি, তাই না? তাহলে দুইটার থেকে দুইটার দূরত্ব কত হবে, ঠিক সেম 50 ইঞ্চি দূরে। তাহলে আমরা চাইলে এই যে দুইটা যেটা বানাইছি, আমি এটাকে করি চারটা, আমার দুইটারটা বানানো আছে, ঠিক আছে। তাহলে এখানে চারটা বানাইতে হলে কি করবো, এই দুইটাকে কপি করব, সিও লিখে এন্টার করব, যে কোনো একটা পয়েন্ট, যে সেন্টার পয়েন্টের সাপেক্ষে অর্থোমোড অন রেখে ভার্টিক্যালি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, অথবা পাশে ডানে, আমি যদি পাশাপাশি করছি তাহলে এটা উপরের দিকে আসবে, তাই না? তাহলে এদিকে কত, তাও 50, তাহলে চারটা হয়ে গেছে।
দেখা দিই, আমি 5-7টা করবো, 5-7টা একটু বুঝতে পারি। তাহলে কপি করে পরে বসাইছি। তারপরে এখানে এখানে কি করবেন, রেক্টাঙ্গেল ড্র করবেন, এখানে সেন্টার পয়েন্ট থেকে দিব আমি, এটা সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট। ওকে, সেন্টার পয়েন্ট থেকে দিচ্ছি কেন, কারণ এখন আমাকে কি করতে হবে, এইদিকেও 20 ইঞ্চি অফসেট করবো, এইদিকেও 20 ইঞ্চি অফসেট করবো, তাই না? সেম। তাহলে আমি সেজন্য সেন্টার পয়েন্ট থেকে দিচ্ছি এখানে। তো এটার ক্ষেত্রে সেন্টার অফসেট করবো ওয়েনটা 20, এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে অফসেট করে দিব, এরপর এটা ডিলিট করে দিব। ঠিক আছে না? এরপরে এখান থেকে কপি করে সিও, এটা জিওমেট্রিক সেন্টার ধরে যেখানে সে ফাইলটা বসবে সেখানে আমরা ইনপুট দিয়ে দেবো, তাই না? এটা খুব ইজি জিনিস, আমরা অটো মোড অন করলাম, জাস্ট আমি বোঝার জন্য বসাচ্ছি আর কি। এটা পারবেন 4টা। 5-4টা একটু কঠিন আছে, এটা একটু বুঝতে হবে, সবাই একটু খেয়াল করেন। এখন দেখেন 5 নাম্বার, এখানে যে 5টা আছে, 5টা কিভাবে বসছে, এখানে কিন্তু আমরা বলছিলাম কি এটা সিমেট্রিক হইতে হয়। তাহলে দেখেন 4টা আর 5টার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে তো এদের মধ্য থেকে এদের মধ্য থেকে এদের মধ্য থেকে এগুলো ডিসটেন্স 50 ইঞ্চি আছে, এখানেও 50 ইঞ্চি। এরপরে যে 5 নাম্বারটা কোথায় বসে দেখেন, কলাম যেখানে আছে সেটা সেন্টারে। ঠিক আছে, মানে কলাম যে পজিশনে আছে সেখানে সে 5 নাম্বারটা বসছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এদিকে 50 ইঞ্চি হইতে হবে, তাহলে এখান থেকে এটাও 50 ইঞ্চি হইতে হবে, এখানে 50 ইঞ্চি, এখান থেকে এটার দূরত্ব 50 ইঞ্চি, এখান থেকে এটার দূরত্ব 50 ইঞ্চি, এখান থেকে এটার দূরত্ব 50 ইঞ্চি, সব দিকে কি 50 ইঞ্চি হইতে হবে। আমরা হ্যাঁ কিসের 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 মানে এটা এটা, তাই এটা আপনাকে রেক্টেঙ্গেলের সাইজ জানতে হবে। হ্যাঁ, আগে তো পাইল লাগবে, আমি তো বলছি পাইল লাগতে হবে না, পাইল লাগলে না আপনি তারপর কর্ণ আঁকতে পারবেন, কর্ণ পাচ্ছেন। আমার আমার টার্গেট হচ্ছে কি আগে 5টা ফাইলকে অ্যারেঞ্জ করা। আমি আমার এখানে কি করছি, প্রথমে একটা পাইল আঁকছি, তাহলে একটা পাইল থেকে 2টা পাইলে গেছি, এখন 2টা পাইল থেকে 3টা পাইলে গেছি, পাইলের পরে না আমি রেক্টেঙ্গেলটা ড্র করতে পারছি। এখন আমি যদি 4টা আঁকছি, তো এই রেক্টেঙ্গেলটা কখন ড্র করছি, যখন 4টা পাইছি তখন সেন্টার পয়েন্ট থেকে দিছি। 6 সেম 5 নাম্বারটা আমার এখানে সেন্টারে বসবে, কিন্তু এটার মতো না। কেন, এখানে যদি সেন্টারে বসে তাহলে এখান থেকে এখানে কি 50 থাকবে, থাকবে কেন, এই আমি তো এখানে বসেছি, এখান থেকে এখানে 50, তাহলে অবশ্যই এখানে কম হবে। তাহলে আমাকে এটা লাগবে হচ্ছে, আমি এখানে এই যে 3টা যেটা আছে, আমরা তো 3টা করতে পারবো নাকি, এই যে 3টা আমরা অলরেডি ড্র করছি, তাহলে এই 3টা আমরা জানা আছে, তাহলে আমাকে এখন 5টা করতে হলে কি করতে হবে, এখানে আর 2টা বসতে হবে, এই তো। তাহলে এটা কিভাবে করবো, আমি যে 3টা এটাকে কপি করতেছি, শুধু ফাইলগুলাকে, আমি ফাইলগুলাকে যারা আমি ইয়া করতেছেন আর কি, নতুন করে ড্র করতেছেন, এগুলাকে কপি করলাম। মানে আমরা 3টা তো ড্র করতে পারবোই, এটা আমরা অলরেডি শিখছি। এটা রেক্টেঙ্গেল দিয়ে ড্র করেন, ট্রায়াঙ্গেল দিয়ে ড্র করেন, বা এখান থেকে লাইন দিয়ে ড্র করেন, সেটা আপনার ব্যাপার, যেভাবে করেন। আমি অনেকগুলো প্রসেস দেখাইছি, একটা থেকে আমরা 2টা বানাইছি, 2টা থেকে আমি বলছিলাম এটাকে ট্রায়াঙ্গেল দিয়ে, আমরা এটার জন্য ট্রায়াঙ্গেল দিয়ে করছিলাম, হয়তো আপনি 5টার জন্য 3টা আছে, তাহলে এখান থেকে আমি 3টা পাইলাম। এখন আমার টার্গেট হচ্ছে আর 2টা এখানে বানানো। তাইলে আমরা কি করতে পারি, আমরা যদি এই পয়েন্টের সাপেক্ষে এই 2টাকে মিরর করে দিই অপোজিট দিকে, তাহলে কি হয়ে যাবে, এই 2টা ওই দিকে চলে যাবে, তাই না? তাহলে কোন 2টাকে মিরর করবো, এই 2টাকে। মিরর কমান্ডের শর্টকাট কি, দেখেন আমরা কমান্ড কিন্তু একই, জাস্ট কোন কি করতে হবে সেটা বুঝতে হবে। এমআই লিখে এন্টার করে এই 2টাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, মিরর কোথায় দিতে হয়, যে সেন্টার পয়েন্টের সাপেক্ষে, তাই না? সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, অবশ্যই অক্টো মোড অন রেখে স্ট্রেট হরিজন্টালি আসবেন, ক্লিক করবেন। ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অর নো, নো, এসে তাহলে ওইদিকে হয়ে যাবে। ওকে, আর এটা সবসময় যেরকম হবে তাও তো না, এটা তো এরকমও থাকতে পারে, তাই না? এরকমও তো থাকতে পারে, তখন কি করবেন, এটা তো আসছে অলরেডি, এটাকে আমরা কি করে দিতে পারি, মানে কমপ্লিট করার পরে আমরা কি করে দেবো, রোটেট করে আরেকটা বানিয়ে নিব। এখন 5টা করার পরে এখানে আমাদের কি করতে হবে, ঠিক সেম একটা রেক্টেঙ্গেল ড্র করবো, এখান থেকে এখানে 20 ইঞ্চি দূরে অফসেট করে দিব, তাই না? মানে আমাদের ফাইল ক্যাপটা ড্র করার জন্য, যে ফাইল ক্যাপে রেক্টেঙ্গেল শেপে ফাইল ক্যাপ আসবে, তাহলে যে রেক্টেঙ্গেল নিব, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট। আচ্ছা, এই যে আমরা রেক্টেঙ্গেলটা ড্র করতেছি এখন, কেন, ওই যে পয়েন্ট গুলো পাইছি থেকে ড্র করতে হচ্ছে, কারণ আমার ফাইল ক্যাপের সাইজটা আমার মুখস্থ নাই, জানা নাই। তাহলে এখান থেকে ও এন্টার করে 20 লিখে এন্টার করে এটাকে সিলেক্ট করে বাইরের দিকে অফসেট করে দিলাম, ঠিক আছে না?
তাহলে এটা অলরেডি আমরা এক্সাক্ট আছে 50-50 দূরে বসাইছি না, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এদের দূরত্ব যদি এটার যদি দূরত্ব 50 হয়, তাহলে যখন মিরর করবো তাহলে এখান থেকে এটা দূরত্ব 50 হবে না? সেন্টার পয়েন্ট ওই পয়েন্ট ধরে আমরা মিরর করছি না, মানে এই পয়েন্ট ধরে মিরর করছি দেখে এই পয়েন্ট বরাবরই মিরর করছি, তাহলে এখান থেকে দূরত্ব যদি এটা 50 হয়, তাহলে এখান থেকে মিরর মানে কি প্রতিবিম্ব তৈরি হওয়া, অবশ্যই 50 হবে। আমরা দেখতে পারি কোনটা কোন দিকে, এখান থেকে এখানে 50 কেমনে হবে, বেশি হবে না? এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টারের ডিসটেন্স মিনিমাম 2.5 দিয়ে হতে হবে, ঠিক আছে? মিনিমাম, ঠিক আছে? এই যে এমআই লিখে এন্টার করবেন, মিরর, এরপরে যে দুটো অবজেক্টকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, এরপর মিরর ফার্স্ট লাইন, এই যে ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, যে মিরর লাইন বসাবো এই পয়েন্টের সাপেক্ষে, অথবা আমরা কোয়াড্রেন্ট পয়েন্টের সাপেক্ষে বসাতে পারি, যেহেতু সেন্টার পয়েন্ট আর কোয়াড্রেন্ট পয়েন্টটা হরিজন্টাল লাইন, একই লাইন, তাই না? এই কোয়াড্রেন্ট পয়েন্টটা দিতে পারি। স্টেট হরিজন্টালে আসলাম, ক্লিক করলাম, এরপর এরিয়া সোর্স অবজেক্ট নো, তাহলে 5টা হয়ে যাবে। আচ্ছা, এদের দূরত্ব এখান থেকে এখানে 50 হলে ওখান থেকে ওখানে 50 হবে, অবশ্যই এখানে কোনো ডিসটেন্সের কোনো হবে না, 50। মাঝখানেরটা সাপেক্ষে না, প্রত্যেকটার থেকে প্রত্যেকটার দূরত্ব 50 মিনিমাম হইতে হবে। এখানে সবগুলা এখান থেকে এটা 50, এখান থেকে এখানে 50, এখান থেকে এখানে 50, এখান থেকে এখানে 50, এটার থেকে এটা 50, এটার থেকে এটা 50 দূরে আছে। এগুলা বেশি 50 ক্ষেত্রে হওয়ার অপশন নেই, আর এটা তো বেশি, এখান থেকে এখানে 50 থাকতে হলে আমার তো এটা অবশ্যই বেশি হবে। এটা বলছে মিনিমাম লেন, ঠিক আছে? আমরা বলছিলাম এটা রিকমেন্ডেড, কমন এতটুকু এত 2.5 টাইমস ফাইল দেয়, ওকে? তো ওইটা কম হইতে পারবে না, যে এই জন্য আমরা এই চারটার মাঝখানে এখানে বসাতে পারবো না। চারটা যেটা বলছে ওটার মাঝখানে বসাতে দিলে কি হয়ে যাবে, এদের মধ্যে থেকে এদের একটা থেকে একটা সেন্টার ডিসটেন্স কমে আসবে, ঠিক আছে? কমে আসলে সেই ফাইলগুলো একটা এত পাশাপাশি যে ফাইলগুলো আপনি দিতে পারবেন না, বুঝলেন না? তার মানে এখানে গ্যাপ কত হয়ে যাবে তখন। এখানে যদি আমি মাঝখানে বসাই, এটা কমে আসবে, যে এটা সেন্টার থেকে এটা সেন্টার ডিসটেন্স কত পাচ্ছি, 35, ঠিক আছে? এখন 35, এদিকে 10 চলে যাচ্ছে, এদিকে 10 চলে যাবে, তাহলে 20 চলে যাচ্ছে, আর কত থাকে 15। এখন আপনি এই ফাইলটা যখন করছেন, পাশের ফাইলটা করতে গেলে এটা দেখবেন নড়ে যাবে, এখানে তো বোরিং করতে হবে, করতে পারবে না, তো এটা কি পাশেরটাকে কি হয়, তো এই জন্য মিনিমাম একটা ডিসটেন্স রাখতে হয়, যাতে আপনি কি করতে পারেন, ফাইলিং করতে পারেন, ঠিক আছে? ওই মিনিমাম ডিসটেন্স রাখলে আপনি কি করতে পারবেন না, একটা পাশাপাশি একটা ফাইল কি একটা করতে গিয়ে পরেরটা কি করে ফেলবে, আগে যেটা করছেন এটাকে নাড়াই ফেলবেন অথবা ভেঙে ফেলবেন, তো সেটা যাতে না হয় আর কি, পারবেন তো নাকি? 6-4টা ইজি, আরো 6টা আমরা যে 4টা করছি, তাহলে এখানে আর 2টা বসাই দিলেই হয়ে যাবে, তাই না? 6-4টা খুব ইজিলি পারার কথা, আমি এদিকে যাচ্ছি না। 4টা যেটা করছি আগে আমি একটু দেখা দিই, তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি যে 4টা বানাইছি ঠিক সেম 6টা বানাইতে হলে কি করতে হবে, আর 2টা এক্সট্রা লাগবে, তাই তো? এখানে কি করতে হবে, যে কপি করে সিও এন্টার করে কপি করে এটা সেন্টার পয়েন্ট ধরে, অথবা মিররও করতে পারতাম, এই দুইটাকে উপরের দিকে মিরর করে দিলে হবে, মিরর করে আর যাই করি এখানে 50 দূরে হবে, তাই না? 4টা হইলো। এরপরে রেক্টাঙ্গেল নিবেন, এটা সেন্টার থেকে এটা সেন্টার, ও এন্টার 20 এন্টার করে এটাকে অফসেট করে দিবেন, খুব সিম্পল, সেম। আর যদি এটাকে এই ডিরেকশনে লাগে, তাহলে কি করবেন, এটাকে একটা কপি করবেন, এরপর রোটেট করবেন। রোটেট কমান্ডের শর্টকাট কি, এটা ডিলিট করলাম, রোটেট কমান্ডের শর্টকাট, আর ও লিখে এন্টার করলাম, অবজেক্ট সবগুলা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমি এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে পারি, অটো মোড অন থাকলে হরিজন্টাল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেম দুই ডিরেকশনে হইতে পারে আর কি, এটাও বিভিন্ন, এটাও কি হইতে পারে, এটা এভাবে আছে, এটাও উল্টা দিকে হইতে পারে, তাই না? ফাইল ট্যাগটা এইভাবেও থাকতে পারে, আবার এটাকে এভাবেও থাকতে পারে, তাই না? বিভিন্ন ডিরেকশনে থাকতে হবে, রোটেট করে দিবেন আর কি। বসানোর সময় আপনার যদি বিভিন্ন ডিরেকশনে লাগে, এটাকে কপি করে এরকম কপি করে কয়েকটা ডিরেকশন, 4টা লাগবে, 4টা ডিরেকশন, তাহলে রোটেট করে দিবেন, আরো
এটা সেন্টার পয়েন্ট ধরে অর্থোমোডন রাখলে এইদিকে একটা হয়ে যাবে না, আবার আরো এটাকে দিলে এইভাবে একটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে উপরের দিকে, এটা নিচের দিকে করতে হবে। আর ও কিভাবে এভাবে, ঠিক আছে। চারটা ডিরেকশন আমরা বানায় রাখলাম আর কি। যখন যেটা লাগবে সেটা আমরা যেটাতে যেভাবে বসাতে বসাই দিতে হবে। ঠিক সেম এটার ক্ষেত্রে দুইটা করলে হচ্ছে, একটা একটা ভার্টিক্যালি দেখতে পারে, একটা হরিজন্টালি থাকতে পারে। ছয়টারটাও কি ছয়টারটাও থাকতে পারে, এরকম ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে থাকতে পারে অথবা হরিজন্টাল অ্যালাইনমেন্টে থাকতে পারে, দুইটা হইলো। ওকে, এটা পারবেন। আমরা আরেকটা দেখি, এটা এইটা পারলে আর সবগুলা পারবেন। এই যে 7 নাম্বারটা, 7টা পাইলের জন্য খেয়াল করেন এদিকে সবাই, 7টা পাইলের অ্যারেঞ্জমেন্টটা দেখেন এখানে কিভাবে আছে। এই যে 6টা পাইল বাইরের দিকে আছে, মাঝখানে সেন্টার একটা আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি এখানে যদি একটা এইগুলা লাইনগুলা টানি, এগুলা একটা থেকে একটা দূরত্ব কত হইতে হবে? মিনিমাম 50, এবং এখান থেকে এটাও 50 হইতে হবে। এবং আমি যদি এইটাকে খেয়াল করি, এখানে যে যে বহুভুজটা হচ্ছে, পলিগনটা হচ্ছে, এটা কত কি পলিগন? হ্যাঁ, এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, 6টা বাহু, তাই না? তাহলে 6টা বাহু, 5টা আমার এখানে আছে কয়টা? এটা কত? 7টা পাইল। তো 7টা পাইলের মধ্যে বাইরে আছে 6টা, ভিতরে আছে একটা, ঠিক আছে। তাহলে 6টা পাইল থাকলে বাহু হবে কয়টা? 6টা, ঠিক আছে। তাহলে এখানে 6, আমাকে কত বোঝাতে হবে? তাহলে ষড়ভুজ আঁকতে হবে। ঠিক সেম আগের মতো, আগের কমান্ডটাই আমরা ইউজ করব। কি কমান্ড? পলিগন। পলিগন পিওএল লিখে এন্টার করেন। এখানে কয় ভুজ হবে? ষড়ভুজ। তাহলে 6 লিখে এন্টার করব। এন্টার করলাম। সেন্টার পয়েন্টটা জানি না, জানি কি? এজ। এজ বাহুর মানটা জানি, 50 জানি। এজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার চাচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা ফার্স্ট পয়েন্টে আমি পরের দিকে করে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। এরপর দেখেন এখান থেকে যে সেকেন্ড পয়েন্ট, তো আমি তো ফাইল নি নাই, তাহলে সেকেন্ড পয়েন্ট কত দূরে হবে? 50। আমরা এখানে 50 লিখতে পারি, ঠিক আছে। আগে তো এই ক্ষেত্রে আমি করছিলাম কি, আমার ফাইল ছিল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করে দিয়েছিলাম। তো এখানে যেটা আমি ফাইল আনি নাই, আগে পলিগনটা ষড়ভুজ রাখতেছি, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে আমার এখান থেকে এখানে কি 50টা দিয়ে দিলে বাহুর মানটা দিয়ে দিলে হবে। আমি আবার একটু রিপিট করি, পিও এল এন্টার করলাম। নাম্বার অফ সাইড 6 লিখে এন্টার করবেন। সেন্টার পয়েন্ট জানি না, এই জন্য ই লিখে এন্টার করবেন এর জন্য। এরপর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট। এরপর সেকেন্ড পয়েন্টের জন্য ওই যে ডিসটেন্স, একটা সার্কেলের সেন্টার থেকে আরেকটা ফাইলের সেন্টার ডিসটেন্স যত তত দিবেন, ঠিক আছে। তাহলে এরপর আপনি কি করতে পারেন, এখান থেকে যেটা আমার ইয়ে করা আছে আমি এখান থেকে কপি করে অথবা ইনসার্টও করতে পারি। ইনসার্ট করলে এখানে একটু কষ্ট, কেন ইনসার্ট করলে কষ্ট? আবার কেন? আবার এখানে কয়টা বসাতে হবে? ফাইল 7টা। লিখে এন্টার করলে আমরা এখান থেকে বসাতে পারি। যেটা ইনসার্ট, একটা ক্লিক করলে একটা আসে, তাই না? এখানে একবার আসবো, আবার এখানে যাব, আবার আসবো, তাহলে প্রত্যেকবার এখানে এখানে আর যেতে হচ্ছে, তাই না? কিন্তু কপি করলে সুবিধা কি, একসাথে আমরা কপি করলে সি ও লিখে এন্টার করে যে বেস পয়েন্টটা ধরে আমরা একসাথে, মানে কয়েকটা ক্লিক আবার কম দিতে হবে, তাই না? এই যে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরপর যে জিওমেট্রিক সেন্টারে এসে একটা ক্লিক করবো। আমার কয়টা হয়ে গেল? 7টা, ঠিক আছে। এতটুকু। এই যে এখান থেকে বাইরের দিকে আনতে হবে 20 ইঞ্চি, তাই না? এভাবে করে যে পলিগনটা আছে এটাকে 20 ইঞ্চিতে অফসেট করে দিলে হয়ে যাবে। এন্টার, 20 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে, তাহলে বাইরের দিকে অফসেট করে দিলে হবে, এটা ডিলিট করে দিলে হবে, ঠিক আছে। তো এটার অ্যারেঞ্জমেন্ট এভাবে থাকতে পারে, একটা আরেকটা থাকতে পারে কি, আমরা যদি এটাকে রোটেট করে দেখাই, আমি পাশে দিচ্ছি, এটাকে রোটেট করে দেখাইলে তাহলে এই যে সবগুলাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, সেন্টার পয়েন্টের সাথে কে পাবে, তাই না? ভার্টিক্যাল হয়ে যাবে, মানে এই কোণাটা, এটা কোন কোণাটা হরিজন্টাল আছে, এখানে ভার্টিক্যাল আছে। অ্যারেঞ্জমেন্টটা যেভাবে বসে, যে এক একটা
অ্যারেঞ্জমেন্ট এটা ফাইলের উপর নির্ভর করে, আপনার কি কলামের উপর নির্ভর করে যেভাবে দেয় পাবেন নাকি। আচ্ছা, আর খেয়াল করলে একটু দেখতে পারি, আমি একটু বুঝাই দিই আর কি, তাহলে পারবেন। এখানে 8টা যে অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি খেয়াল করেন, এইটা এইটা আর এইটা মিলে 5টা হয়, তাই না? এটা তো আমরা অলরেডি 5টা ড্র করছি না? তাহলে আর বাকি থাকে কয়টা? এই 3টা। এই 3টা কিভাবে ড্র করতে পারেন? 5টার মধ্যে আপনি এই যে এই পাশের 3টাকে মিরর করে দিতে পারেন। এই 3টাকে এই লাইনের সাপেক্ষে মিরর করে দিলে কি হয়ে যাবে? এই 3টা হবে। ঠিক আছে, আমি একটু দেখাই দিই তাহলে বাসায় আপনাদেরকে। এই যে 5টারটা কোনটা? এটা, তাই না? আমি একটু এই যে 5টারটা কপি করলাম। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখন 5টা, এখানে 5টা বসছে, আর 3টা কোন দিকে বসাতে হবে? আমি এখানে এই 3টাকে এই পাশে দিব, তাই না? এই লাইনের সাপেক্ষে। তাহলে মিরর করতে হবে, এমআই এন্টার, এই 3টাকে মিরর করব। ঠিক আছে, এই 3টাকে মিরর করে 3টাকে সিলেক্ট করতে, যেটা সোজাসুজি থাকবে তার পার্সপেক্টিভে মিরর করতে হবে। এন্টার দিব, এই যে এই পয়েন্টের সাপেক্ষে আমরা কোয়াড্রেন্ট পয়েন্ট ধরতে পারি। ঠিক আছে, অবশ্যই অটোমোড অন রেখে ভার্টিক্যাল আসবেন, ক্লিক করবেন, ইরেজ সোর্স হবে নো। তাহলে আমার কি 8টা হয়ে গেল। তাহলে রেক্টেঙ্গেলটা ড্র করবেন, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রেক্টেঙ্গেল ড্র করে দিবেন, অফসেট করে দিবেন। আমরা যেহেতু 3টা 5টা ড্র করতে পারছি, সব এখন পারবেন আর কি, যে এখানে জাস্ট মিরর করতে হবে, কপি করতে হবে, এতটুকুই। বুঝছেন? খুব ইজি। আমি কি 8টা করে ফেলছি। তো এটা একটা অ্যারেঞ্জমেন্ট এরকম হতে পারে, আর একটা অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে? রোটেট করে হতে পারে, তাই না? মানে এটার অ্যারেঞ্জমেন্ট এভাবে আছে, আবার এটা এরকমও থাকতে পারে। আমি যদি এটাকে রোটেট করে দিই, সেন্টার পয়েন্টের সাপেক্ষে রোটেট করি, এভাবে থাকতে পারে একটা অ্যারেঞ্জমেন্ট, তাই না? মানে 3টা। হ্যাঁ, এটা তো ডিজাইনের উপর আসবে। এটা লোড বিয়ারিং ক্যাপাসিটি, ফাইলের লোড কত আছে, যে কলামের লোড কত নিতে পারে, এটার উপর নির্ভর করে ফাইলের সংখ্যা নির্ভর করে। ডায়া বাড়াইতে পারে, অনেক সময় ডায়া বাড়াই দেয়, অনেক সময় ডায়া কম হলে বেশি লাগবে, এগুলো ডিজাইনের ইয়ে করে। তাহলে 8টা পাইলেটটাতে পারবেন। 9টা পাইলেটটা আরো ইজি। ইজি কেন? কারণ সোজাসুজি আছে এগুলো, 3টা 3টা। ঠিক আছে না? আমি যে 6-4টা আমরা অলরেডি ড্র করছি, তাহলে এই 3টাকে আপনি 3টাকে কপি করে বসে দিতে পারেন, অর্থাৎ এই 3টাকে এই 3টার সাথে মিরর করে দিতে পারেন। খুব ইজি। 9টা পাই। এখানে আছে কয়টা? 10টা। আচ্ছা, 10টা পাইলটা কিভাবে আঁকবেন দেখি, কার মাথায় আসে। প্রথম কোন 4টা? আমরা এই যে 8টা ড্র করছি, তাই না? এই 8টা আমরা ড্র করছি অলরেডি, 8টার জন্য এটা ড্র করছি। তাহলে আর বাকি থাকে কয়টা? 2টা বাকি থাকে, তাই না? হ্যাঁ, আপনি আমাদের লাগবে এই একটা লাগবে, আর এই পাশে একটা লাগবে, তাই না? আমরা এই পয়েন্টের সাপেক্ষে একটাকে এদিকে মিরর করতে পারি, এই পয়েন্টের সাপেক্ষে এটাকে একটা মিরর করতে পারি, অথবা কি করতে পারি, কোন একটাকে কপি করে এটাকে কপি করে কত দূরে? 50 এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল কি জানি এখানে? হ্যাঁ, এটা এই যে এটাকে আমরা সি করতে পারি, তাই না? আর কতবার সেটা না করে আপনি মিরর করে দিতে পারেন। এত ক্যালকুলেশন না গেলে কি করবেন? 8টা যেটা আছে এটাকে কি করে দিবেন? এই 8টা আছে, এই একটাকে আপনি এইদিকে মিরর করে দিবেন এই লাইনের সাপেক্ষে। ঠিক আছে, আমি একটু দেখাই যে 8টা এটা আছে, এটা তো 8টা নাকি? ওকে, এটাই 8টা। আমরা এটাকে কপি করে দেখাই। মানে এখন যা প্রসেস, শুধু 3টা 5টা আঁকতে পারলে আপনি সব পারবেন। এই যে আমি বলছি কি, যে কোনো এই যে কোনো একটাকে এদিকে আমরা কি করবো? মিরর করবো। অথবা আমরা কি করতে পারি, এই যে এমআই লিখে এন্টার করলাম, এটাকে একটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট এই পয়েন্টের সাপেক্ষে, এটা কোয়াড্রেন্ট পয়েন্টের সাপেক্ষে মিরর করে, ইয়েস, সোর্স হবে নো। তাহলে এটা কি ঠিক সেম এদিকেরটাও কি মিরর কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট হবে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট, ইয়েস নো, তাই না? এটার 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 ফাইল ক্যাপটা কিভাবে রাখবেন? ফাইল ক্যাপ দেখছেন? ফাইল ক্যাপ কিভাবে আছে? কোনটা? এটাই তো নাকি? আমরা এটাতে আছি। ফাইল ক্যাপ কিভাবে রাখবেন? অনেক সময় ফাইল ক্যাপটা এখানে কিন্তু আমাদের একদম রেক্ট্যাঙ্গেল শেপে আসছে, তাই না? অনেক সময় এটা এরকম হতে পারে যে আমাদের এটা এভাবে থাকতে পারে, যে এখান থেকে আমাদের এভাবে আসতে পারে। এটা সাধারণত খুব কম করে, কেন এগুলা শাটারিং করতে গিয়ে অনেক সময় প্রবলেম করতে পারে। ঠিক আছে, এভাবে থাকতে পারে, পারে না?
যেহেতু কি এই জিনিসটা আমার তো এখান থেকে মানে 20 বা 5 থেকে 10 থাকলে বা 10 ইঞ্চি থাকলে হবে। এটা হইলে কি হবে, আমার এখানে একটু কি কিছু কংক্রিট সেভ হবে আর কি, তাই না? তো সেটা আমরা যদি ওভাবে করতে চাই, এটাকে এই যে এখানে যেভাবে করছি দেখছেন, এভাবে যদি আমরা রাখতে চাই কি করবেন, পলিলাইন নিবেন। পলিলাইন নিয়ে এই পয়েন্ট থেকে অটোমোড অন করলাম, অফ করলাম, এখানে একটা পলিলাইন আঁকলাম, এরপর এখানে পলিলাইন আঁকলাম, সোজা এখানে আসলাম, এরপর এখানে আসলাম, তারপর এই জায়গায় আসলাম, সোজা এখানে আসলাম, পলিলাইনের পর ও এন্টার, 20 এন্টার, এটাকে অফসেট করে দিবেন জাস্ট এতটুকুই। ঠিক আছে, এটা অনেক প্রজেক্টে হতে পারে, এরকম করতে পারে। আর যদি আপনার রেক্টেঙ্গেল শেপের হয় তাহলে রেক্টেঙ্গেল শেপের আপনি রেক্টেঙ্গেল ভাবে আঁকবেন। ওকে, বুঝতে পারছেন নাকি? এইভাবে করলে আপনি এইভাবে আঁকতে হবে আর কি, পলিলাইন দিয়ে বা তার বাইরে এঁকে নিয়ে 10 ইঞ্চি 20 ইঞ্চি অফসেট করে দিবেন। আচ্ছা, এরপর একটু দেখা দিই আমি আর কি আছে। এটাতে তো পারবেন। 11টা কি হবে, এই যে আমরা অলরেডি 8টা এঁকে ফেলছি, 8টা আঁকছে না? 8টা 8টা লাগে, তিনটা কি করবে, যে 5টা থেকে যেভাবে 8টা আঁকছি ঠিক সেম 3টাকে আবার আরো কি এদিকে মিরর করবে না, ঠিক আছে? অথবা আমি তো 5টা আঁকছি, দেখেন এই যে 5টা সাপোজ আপনার আছে, আর এদিকে 5টা, আপনার এই একটা যদি আপনি ড্র করেন, এইটার সাপেক্ষে যদি এটা মিরর করে নেন, তারপরে এই লাইনের সাপেক্ষে 5টাকে মিরর করে দিলে হয়। অথবা 8টা যদি থাকে, 8টা যেটা আছে, 8টা কোনটা, এটা আমি একটু সিস্টেমটা দেখা দিচ্ছি যাতে আপনারা আবার কনফিউজ না হন যে এটা দেখায় না বা পারবেন না, এরকম যাতে মাথায় না আসে আর কি। 8টা আমার আছে, তাহলে আর 3টা লাগবে, তাই না? তাহলে কি করবো, মিরর করবো এমআইএনটা কোন 3টাকে, হ্যাঁ আমরা যদি এই পাশে দিতে চাই, এটা আসবে এইভাবে, তাই না? তাহলে এই 3টাকে আমরা এই লাইনের সাপেক্ষে এইদিকে মিরর করবো, যেটা 5টাকে করছিলাম 8টা করার সময়। তাহলে এটা 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 এন্টার, এটার কোয়াড্রেন্ট পয়েন্ট দিয়ে ভার্টিক্যালি, ঠিক আছে? আমার 11টা হয়ে যাবে। ঠিক তারপরে রেক্টেঙ্গেল ড্র করবেন, বাইরের দিকে অফসেট করে দিবেন। এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ড নিবেন, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্টে রেক্টেঙ্গেল ড্র করবেন, ও এন্টার, 20 এন্টার, এটাকে বাইরের দিকে অফসেট করবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে 11টা। আর সব 12টা তো সিম্পল, 12টা স্ট্রেট আছে। ঠিক আছে, এরপর বাকিগুলা এই আপনাদের হোম কাজ থাকবে, এগুলা আপনারা করতে পারেন কিনা। 13, 14, 15, 16টা তো পারবেন, 17 এগুলা কিভাবে আঁকবেন আর কি। ঠিক আছে, আমাদের দেশে এত ফাইল দিয়ে সাধারণত হয় না, তারপরেও কি আপনারা 12, 13, 14 এগুলা একটু প্র্যাকটিস করবেন আর কি, যাতে বুঝতে পারেন এটা এটা এটাতে কিভাবে করবেন বলেন তো। 13টা ফাইলের যে অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখাচ্ছে, এটা কিভাবে করবেন? কোনটা, যে আমরা এটা 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 বলছেন, এটা আছে তাই না, এটা। এরপর এখান থেকে এটা ডিস্টেন্স, মানে এই এখানে আমাদের 3টা লাগবে কিন্তু, আর এদিকে 3টা এক্সট্রা লাগবে। কিভাবে দিবেন 3টা? ওই যে মাঝখানে 3টাকে মিরর করে দিবেন। ঠিক আছে, এই তো এখানে শুধু কপি মিরর এই কমান্ড গুলো ইউজ করতে হবে, বাইরে আর বাইরে কিছু না। 14 নাম্বার, খুব ইজি, এখানে একটা সোজা ফিগার, এটা সোজা সোজা আছে তাই না, সোজা সোজা আছে। কি করবেন, আমরা তো 3টা, এই যে 3টা প্রথমে জানি, 3টা থেকে এই 3টা, এগুলা 3টা অ্যারেঞ্জমেন্ট আছে। কোথেকে কোনটা থেকে যাবেন, 2 লাইন কিভাবে আসবেন, 6টা আর 8টা আমরা লাইনে আঁকতে পারি তাই না। এরপর এরপর মিরর কেমনে করবেন, মিরর তো মাঝখানে বসতে হবে, মিরর করলে তো এখানে বসবে না, তাই না? কি করবেন, যে কোনো একটা ইয়ে থেকে ট্রায়াঙ্গেল করে এঁকে নেবেন আর কি। ঠিক আছে, একটা এঁকে তারপরে ইয়ে করবেন, যেভাবে করেন আর কি। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবেন। একই কমান্ড একই কপি মিরর এগুলোর মধ্যে থাকতে হবে, এত বেশি কিছুই না। আর এত ফাইল দিয়ে সাধারণত আমাদের দেশে এত লাগে না আর কি। তারপরেও প্র্যাকটিস করবেন যাতে আদার সবগুলা ইজি। ঠিক আছে।
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল টাইপের অ্যারেঞ্জমেন্টটা। আর এখান থেকে জাস্ট বসানোর ব্যাপারটা আমরা বলছি কি, এখান থেকে যেটা বানাবো আমরা সেটাকে জাস্ট এখান থেকে কপি করবেন, এটা সেন্টার জিওমেট্রিক সেন্টারটা নিয়ে কোথায় বসা দিবেন, যে ফাইলে যে কলামের মধ্যে সেটা বসবে সে ফাইল এখানে বসা দিবেন, তাই না? ওকে, এখানে এখানে অবশ্যই দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে কলাম। তাহলে এখানে লেয়ার যদি আলাদা থাকে, কালার যদি আলাদা থাকে, তাহলে বোঝা যাবে কোনটা কলাম কোনটা ফাইল। ঠিক আছে।